আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচের যে ক্লাসগুলো আমরা নেওয়া শুরু করেছিলাম বিগত 1 মাস আগে থেকে, সেই বিগত 1 মাসে আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে 1 মাসে যা পড়িয়েছি তার উপরে আজকে হবে একটা রিভিশন ক্লাস। সো সেকেন্ড টাইম ব্যাচের যারা আছেন সবাইকে একটু দ্রুত আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন হতে বলবো। সবাই একটু দ্রুত লাইভটিতে জয়েন হয়ে নিন এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, ঠিকমতো বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। আমরা সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাই। আজকের ক্লাসে আমরা টোটাল 4টা টপিক, যেটা আমরা বিগত সময়টাতে আমাদের সেকেন্ড টাইম ব্যাচগুলোতে পড়িয়েছিলাম, সেই 4টা টপিকের উপরে আমরা রিভিশন ক্লাস নেওয়ার চেষ্টা করব। রিভিশন ক্লাসে বেসিক্যালি যা পড়ানো হয়েছে তার উপরে রিভিশন, এবং স্টুডেন্টদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেই প্রবলেমগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। মূল লেকচারের যে আলোচনাগুলো ছিল, মূল লেকচারের আলোচনা তো থাকবেই, মূল লেকচারের আলোচনার পাশাপাশি আমাদের সমাধানমূলক আলোচনাও থাকবে, এবং সমাধানমূলক আলোচনাতে আমরা চেষ্টা করব স্টুডেন্টদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমাদের একই টাইমে আরও একটা সাধারণ জ্ঞান ক্লাস চলতেছে, যারা সাধারণ জ্ঞান ক্লাস করবেন তারা সাধারণ জ্ঞান ক্লাসে জয়েন হয়ে যান। এটা হিসাব বিজ্ঞান ক্লাস। ওকে, একটু অপেক্ষা করব সবাই যাতে আমরা জয়েন করতে পারি। এখানে কমার্সের স্টুডেন্টদের সেকেন্ড টাইম ব্যাচের রিভিশন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো এই রিভিশন ক্লাসে আমরা বিগত সময়ে, বিগত 1 মাস জুড়ে টোটাল আমরা আমি নিজে পার্সোনালি আমাদের স্টুডেন্টদের টোটাল 4টা টপিকের উপরে ক্লাস দিয়েছিলাম। 1 নাম্বার ছিল হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান পরিচিতি। 2 নাম্বার ছিল আর্থিক বিবরণী সম্পর্কে আলোচনা। 3 নাম্বার পড়িয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর 4 নাম্বারে ছিল অনুপাত বিশ্লেষণ। এই 4টা টপিকের উপরে আমাদের কিছু রিভিশন ক্লাস থাকবে। এটা সাধারণ জ্ঞান ক্লাস নয়, এটা হিসাব বিজ্ঞান ক্লাস। সো হিসাব বিজ্ঞান ক্লাস যারা করবেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার পড়াশোনা শুরু করতে চাই। ওকে, একটু ওয়েট করি সবাই, সবাই একটু ওয়েট করি আমাদের কমার্সের স্টুডেন্টরা যাতে সবাই জয়েন করে ফেলতে পারে। সবাই যারা কমার্সের স্টুডেন্ট দ্রুত জয়েন হয়ে যান। আমাদের আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিংয়ের রিভিশন নিয়ে আলোচনা করব। দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাই, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যায়। যারা কমার্সের স্টুডেন্ট তারা সবাই জয়েন হয়ে যাব। ওকে, আসেন শুরু করি আমাদের আজকের ক্লাসের আলোচনা। আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে ক্লাসটা সেটা হিসাব বিজ্ঞান পরিচিতি। অ্যাকাউন্টিং রিভিশন অংশে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হিসাব বিজ্ঞান পরিচিতি। একটু ওয়েট করব সবাই, একটু ওয়েট করব। একই টাইমে সাধারণ জ্ঞান ক্লাসও তো শুরু হচ্ছে, তো স্টুডেন্টদের মধ্যে হয়তো বা কিছুটা কনফিউশন তৈরি হচ্ছে যে অ্যাকাউন্টিং ক্লাস কারা করবে আর সাধারণ জ্ঞান ক্লাস কারা করবে। একটু ওয়েট করি, আমাদের কমার্সের বাচ্চা কাচ্চারা সবাই জয়েন হয়ে যাক, তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাসটা শুরু করে দিব। একটু ওয়েট করি সবাই। ওকে, আসেন শুরু করি আমাদের আজকের যে আলোচনায়। সেখানে প্রথমে থাকবে হিসাব বিজ্ঞান পরিচিতি অংশে আমরা যেটা শিখবো সেটা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আমাদের বোর্ডে হিসাব বিজ্ঞানের একটা সুন্দর সংজ্ঞা লিখে দেওয়া আছে। এটা হিসাব বিজ্ঞানের একটা কমপ্লিট সংজ্ঞা বলা যেতে পারে। এখানে হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তার একটা পূর্ণাঙ্গ বিস্তারিত সংজ্ঞা আমাদের বোর্ডে আমরা লক্ষ্য করছি। একটু খেয়াল করে যদি সবাই, যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা। এই তথ্য ব্যবস্থা শব্দটার ইংরেজি ইনফরমেশন সিস্টেম। কারণ আমরা জানি সকলেই হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য যেহেতু তথ্য সরবরাহ করা, তাই হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়। হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে কাদের নিকট? হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে ব্যবসায় প্রতিষ্ঠানের যারা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী আছে সেই সকল ব্যবহারকারীদের নিকট হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে। তাহলে হিসাব বিজ্ঞান তার যারা ইউজার বা হিসাব বিজ্ঞান তথ্যের যারা ব্যবহারকারী, সেই ব্যবহারকারীদের নিকট হিসাব বিজ্ঞান কি করে? তথ্য সরবরাহ করে। আর হিসাব বিজ্ঞান যেহেতু তথ্য সরবরাহ করে, তাই হিসাব বিজ্ঞানকে বলা হয় এটা একটা তথ্য ব্যবস্থা। আর এই তথ্যগুলো সরবরাহ করতে চাইলে হিসাব বিজ্ঞানকে অবলম্বন করতে হয় বা মেনে চলতে হয়, সেটাকে বলা হবে ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া, যার ইংরেজি ধারাবাহিক প্রক্রিয়া শব্দটার ইংরেজি কন্টিনিউয়াস প্রসেস।
কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ সম্পাদন করতে হয়, এটাকে বলা হবে হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আর এই ধারাবাহিক প্রক্রিয়া বলতে আমরা বেসিক্যালি যেটাকে বুঝাই হিসাব বিজ্ঞানে, সেটার নাম হচ্ছে হিসাব চক্র। ধারাবাহিক প্রক্রিয়া বলতে হিসাব চক্রের অন্তর্ভুক্ত ধাপ সমূহকে বোঝানো হচ্ছে। তাহলে ধারাবাহিক প্রক্রিয়া বলতে আমরা যাকে নির্দেশ করি সেটা হচ্ছে হিসাব চক্র। আর এই হিসাব চক্রের ধাপ সমূহকে আমরা টোটাল দুই ভাগে ভাগ করে থাকি। যারা আমরা কমার্সের স্টুডেন্ট তাদের কাছে বিষয়টা আসলে নতুন কিছু না, আমরা জানি সকলেই হিসাব চক্রকে বা হিসাব চক্রের অন্তর্ভুক্ত ধাপসমূহকে কয় ভাগে বিভক্ত করা যায়, দুই ভাগে বিভক্ত করা যায়। যার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে আবশ্যিক ধাপ, অর্থাৎ যেই ধাপগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। আরেকটাকে বলা হবে হচ্ছে অপশনাল স্টেপ অথবা ঐচ্ছিক ধাপ। তাহলে হিসাব চক্রের ধাপ সমূহকে টোটাল দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হবে আবশ্যিক ধাপ, আরেকটা হচ্ছে ঐচ্ছিক ধাপ। আমরা জানি সকলেই হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হইতেছে মাত্র দুইটা, কিন্তু আবশ্যিক ধাপ টোটাল হইতেছে 9টা। হিসাব চক্রের আবশ্যিক ধাপ কয়টা স্যার? টোটাল হচ্ছে 9টা। আমি যদি নামগুলো বলি, একটু আমাদের যারা কমার্সের স্টুডেন্ট তারা যদি একটু আমার সাথে সাথে কাইন্ডলি বলেন, তাহলে আশা করি নামগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা শুরু করি হিসাব চক্রের আবশ্যিক ধাপ। ধাপ নাম্বার 1 হচ্ছে লেনদেনকে বিশ্লেষণ করা। ধাপ নাম্বার 2 হচ্ছে লেনদেন জাবেদাভুক্তকরণ করা। 3 নাম্বার হচ্ছে লেনদেনকে খতিয়ানে স্থানান্তর করা। 4 নাম্বার ধাপের নাম হচ্ছে রেওয়ামিল প্রস্তুত করা। 5 নাম্বার যে ধাপটা, 5 নাম্বার ধাপের নাম হচ্ছে সমন্বয় দাখিলা। 6 নাম্বার ধাপের নাম হবে হচ্ছে সমন্বিত রেওয়ামিল। সমন্বয় দাখিলার আগে একটা রেওয়ামিল আর সমন্বয় দাখিলার পরে একটা রেওয়ামিল। ধাপ নাম্বার 6 এর নাম হচ্ছে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিলের পরে ধাপ নাম্বার 7 হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। 8 নাম্বার ধাপের নাম হচ্ছে সমাপনী দাখিলা। আর হিসাব চক্রের সর্বশেষ আবশ্যিক ধাপ, ধাপ নাম্বার 9 হচ্ছে সমাপন পরবর্তী রেওয়ামিল। টোটাল এই আবশ্যিক ধাপ হচ্ছে টোটাল কয়টা? 9টা। হিসাব চক্রের আবশ্যিক ধাপ টোটাল কয়টা? 9টা। আর যে দুইটাকে আমরা ঐচ্ছিক ধাপ নামে অভিহিত করি, ঐচ্ছিক ধাপ হইতেছে 2টা। ঐচ্ছিক ধাপ 2টার মধ্যে একটার নাম হচ্ছে বিপরীত দাখিলা প্রস্তুত করা, আর একটা হচ্ছে কার্যপত্র প্রস্তুত করা। এগুলো সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকের ক্লাসে যতটুকু পারি আমরা আলোচনা করব। সো কমার্সের স্টুডেন্ট যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করতে থাকেন। আর হচ্ছে যাদের পৌরনীতি ক্লাস আছে অথবা যাদের সাধারণ জ্ঞান ক্লাস আছে, আমাদের এই গ্রুপে ক্লাসগুলো হবে, তারা একটু গ্রুপে নজর রাখবেন। নজর রেখে যার যার ক্লাসের শেষে চলে যান। সাধারণ জ্ঞান ক্লাস করতে এসে হিসাব বিজ্ঞান ক্লাস করলে আপনারই লস হবে। আচ্ছা, খেয়াল করেন আমরা যা পড়তেছিলাম, হিসাব বিজ্ঞান তার হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে বিধায় হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়। আর এই তথ্য সরবরাহ করার জন্য হিসাব বিজ্ঞানকে অবলম্বন করতে হয় বা মেনে চলতে হয় সেটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আর এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ হিসাব চক্রের মধ্যে 9টা থাকবে হচ্ছে আবশ্যিক ধাপ আর 2টা থাকবে হচ্ছে ঐচ্ছিক ধাপ। তো এই ধাপগুলো একটার পর একটা সিরিয়াল অনুযায়ী ক্রোনোলজিক্যালি একটার পর একটা আপনাকে সম্পাদন করতে হবে। ওকে, তাহলে এবার আমরা দেখি যে এই ধারাবাহিক প্রক্রিয়া যা একটি সুনির্দিষ্ট এবং সুবিন্যস্ত পদ্ধতিতে, সুনির্দিষ্ট এবং সুবিন্যস্তর মানে হচ্ছে আপনি যখন জাবেদা করেন নির্দিষ্ট একটা ছকের মধ্যে আপনাকে করতে হবে। আপনি যখন খতিয়ান প্রস্তুত করেন নির্দিষ্ট জের, ডেবিট জেরের টাকা ডেবিট জেরে লিখতে হবে, ক্রেডিট পাশের জের ক্রেডিট পাশে লিখতে হবে। রেওয়ামিল প্রস্তুত করার নির্দিষ্ট একটা নির্ধারিত নিয়ম বা ফরম্যাট আছে। আর্থিক বিবরণীর মধ্যে আয় বিবরণী করেন, মালিকানা সত্ত্ব বিবরণী করেন, নগদ প্রবাহ বিবরণী করেন, অথবা সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আর্থিক অবস্থার বিবরণী, যেটাই আপনি করেন না কেন নির্দিষ্ট ফরম্যাটে টাকার অ্যামাউন্ট এবং হচ্ছে বিবরণগুলো আপনাকে লিখতে হবে। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের মধ্যে যাই করি না কেন নির্দিষ্ট একটা ছকে সুনির্দিষ্ট ফরম্যাটে এবং সুবিন্যস্ত উপায়ে আপনাকে কাজগুলো করতে হবে। আপনার ইচ্ছা মতো এলোমেলো করে কিন্তু লেখা যাবে না। হিসাব বিজ্ঞান একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে, আপনাকে সেই ফরম্যাটটাই অনুসরণ করতে হবে। ফরম্যাট বাদ দিয়ে গেলে কিন্তু হবে না। তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ধাপ অর্থাৎ ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ হিসাব চক্রের যতগুলো ধাপের নাম আমি বলছি সবগুলো ধাপ নির্দিষ্ট নিয়মে আপনাকে করতে হবে। তো সেই নির্দিষ্ট নিয়মে বা পদ্ধতিতে একটা প্রতিষ্ঠানের দেখেন ব্র্যাকেট দিয়ে বলে দেওয়া আছে হচ্ছে সত্তার,
সত্তার এই আলাদা সত্তা থাকবে যার, সেটার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই যে আলাদা সত্তার কথা বলা হচ্ছে, এই আলাদা সত্তা দ্বারা যে বিষয়টাকে আমরা বুঝাই সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা বা লিগাল এন্টিটি, কৃত্রিম ব্যক্তি সত্তা বা লিগাল এন্টিটি থাকবে। এই আলাদা ব্যক্তি সত্তা যার থাকে সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী কারবার। এক মালিকানা ব্যবসায়ের অথবা অংশীদারি ব্যবসায়ের কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে না। কৃত্রিম ব্যক্তি সত্তা যার থাকে সেটা নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। তার মানে আমরা হিসাব বিজ্ঞানে এখানে যা যা শিখবো সবই হচ্ছে বেসিক্যালি কোম্পানির দৃষ্টিভঙ্গিতে অনুযায়ী। তার কারণ কোম্পানির জন্য কি থাকবে, কোম্পানির আলাদা কৃত্রিম ব্যক্তি সত্তা থাকবে। তাহলে প্রতিষ্ঠানের অর্থাৎ যার আলাদা ব্যক্তি সত্তা রয়েছে, কৃত্রিম ব্যক্তি সত্তা রয়েছে, অর্থাৎ যেটা যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী কারবার, সেই প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলী বা লেনদেনকে সবার প্রথমে যেটা করা হয় সেটার নাম হচ্ছে শনাক্তকরণ। আর্থিক তথ্যাবলী বা লেনদেনকে সর্বপ্রথম করা হবে হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ মানে হচ্ছে কোন ঘটনাটা লেনদেন আর কোন ঘটনাটা লেনদেন নয় সেটাকে আইডেন্টিফাই করা। সেটাকে আইডেন্টিফাই করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অর্থের মূল্যে আমরা যেটাকে বিবেচনায় রাখতে পারবো, যেই ঘটনাটাকে অর্থের মূল্যে বিবেচনা করা যায়, যেই ঘটনা অর্থের মূল্যে পরিমাপ করা যায়, অথবা যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, যে সকল ঘটনা অর্থের মূল্যে পরিমাপযোগ্য এবং যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সে সকল ঘটনাটাকেই বলা হয় হচ্ছে লেনদেন। যেমন 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, 50,000 টাকা অর্থের মূল্যে পরিমাপযোগ্য, সো এইটা একটা লেনদেন। 20,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করা হলো নগদে, নগদে 20,000 টাকা মূল্যের পণ্য ক্রয়, এটাও লেনদেন। 20,000 টাকা অর্থের মূল্যে পরিমাপযোগ্য। আচ্ছা, 30,000 টাকা মূল্যের পণ্য সরবরাহ করার জন্য ফরমায়েশ বা অর্ডার পাওয়া গেল, ফরমায়েশ বা অর্ডার পাওয়া গেল, এটাকে কিন্তু লেনদেন বলা যাবে না, কারণ ফরমায়েশ বা অর্ডার পাওয়া কোনো লেনদেন না। প্রত্যেক মাসে 15,000 টাকা বেতন দেওয়ার চুক্তিতে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া কিন্তু কোনো লেনদেন না। মাসের শেষে ম্যানেজারকে বেতন প্রদান করাটা হচ্ছে লেনদেন। আবার ম্যানেজারের চেহারা পছন্দ না হওয়ার কারণে ম্যানেজারকে আপনি বরখাস্ত করে দিলেন, কর্মকর্তা বা কর্মচারীকে চাকুরিচ্যুত যদি করা হয়, তাকে যদি বরখাস্ত করা হয়, সেটা কিন্তু লেনদেন হবে না। তাহলে কর্মচারীকে বেতন প্রদান করা লেনদেন, কিন্তু কর্মচারীকে নিয়োগ দেওয়া আর কর্মচারীকে বরখাস্ত করা এটাকে কিন্তু লেনদেন বলা যাবে না। কারণ এই বিষয়গুলো খুবই সহজ, আশা করি আমরা সবাই বুঝি। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে কি স্যার, লেনদেনকে চিহ্নিত করা বা লেনদেনকে শনাক্ত করা। লেনদেনকে শনাক্ত করার পরে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে লেনদেনকে বিশ্লেষণ করা। লেনদেনকে বিশ্লেষণ করা মানে হচ্ছে লেনদেনের সাথে জড়িত ডেবিট এবং ক্রেডিট পক্ষকে নির্ধারণ করা। লেনদেনের সাথে জড়িত ডেবিট এবং ক্রেডিট পক্ষকে নির্ধারণ করা, এবং এই ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের সাথে জড়িত ডেবিট এবং ক্রেডিট পক্ষকে নির্ধারণ করা হয়। তাহলে লেনদেনকে প্রথমে চিহ্নিত বা শনাক্ত করা হয়, তারপর লেনদেনকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষে লেনদেনকে আমরা বিশ্লেষণ করি। লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট পক্ষে আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার পর আমরা হচ্ছে হিসাবের যেটা প্রাথমিক বই অর্থাৎ জাবেদায় আমরা লেনদেনকে লিপিবদ্ধ করি। হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জাবেদায় লেনদেনকে করা হয় হচ্ছে লিপিবদ্ধ। লিপিবদ্ধ করার পর যেগুলো সমজাতীয় হিসাব সেগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা খতিয়ান হিসাব সমূহে স্থানান্তর করি। প্রথমত লেনদেনকে আপনি জাবেদাভুক্ত করবেন, আর জাবেদাভুক্ত করার পর লেনদেন কোথায় স্থানান্তর করবেন, খতিয়ানে স্থানান্তর করবেন। আর লেনদেনকে খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে লেনদেনকে ক্লাসিফাই করা হয়, শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে লেনদেনের শ্রেণীবিন্যাস করা হয় অর্থাৎ সমজাতীয় হিসাবগুলোকে এক জায়গার মধ্যে লেখা, যেমন সবগুলো নগদান হিসাবের জন্য আলাদা করে নগদান হিসাব প্রস্তুত করা, আসবাবপত্রের জন্য আলাদা একটা হিসাব প্রস্তুত করা,
যন্ত্রপাতির জন্য আলাদা একটা হিসাব প্রস্তুত করা, পাওনাদারের জন্য আলাদা, মূলধনের জন্য আলাদা। তাহলে এই যে প্রত্যেকটা হিসাবের ধরন অনুযায়ী হিসাবগুলোকে আলাদা আলাদা করে, সবগুলো হিসাবকে আলাদা আলাদা করে একই রকমের হিসাবগুলোকে এক জায়গার মধ্যেই লেখা, সেটার নামই কি? শ্রেণীবিন্যাস করা। তাহলে সকল লেনদেন আপনি লিখবেন কোথায়? প্রথমে জাবেদায়, সব নিয়ে আসলেন জাবেদায়। এবার জাবেদা থেকে শ্রেণীবিন্যাস করবেন, ভাগ ভাগ করবেন, আলাদা আলাদা করবেন, যেগুলার চেহারা দেখতে একরকম সেগুলাকে এক একটার মধ্যে নিয়ে যাবেন। তাইলে আমরা জাবেদায় করি লেনদেনকে লিপিবদ্ধ, আর খতিয়ানে লেনদেনের কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। জাবেদার কাজ হচ্ছে লেনদেনকে লিপিবদ্ধ করা, খতিয়ানের কাজ হচ্ছে লেনদেনের শ্রেণীবিন্যাস করা। সমজাতীয় হিসাবগুলোকে আলাদা আলাদা খতিয়ান হিসাবে স্থানান্তর করা হয়। সবগুলো লেনদেন যখন আপনি জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করবেন, একটু ওয়েট করি। আরিফা জান্নাতুলের কথা হচ্ছে, স্যার এমসিকিউ প্র্যাকটিস করাবেন না? স্যার অবশ্যই করাবো। অ্যাকাউন্টিং ক্লাস আর এমসিকিউ থাকবে না, হতেই পারে না। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আগে কিছুক্ষণ আলোচনা করে নেই, তারপরে দেখবেন অসংখ্য প্রশ্ন আছে ক্লাসের মধ্যে সমাধান করানোর জন্য। জাস্ট একটু আগে মনোযোগ দিয়ে আলোচনাগুলো খেয়াল করেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু দ্রুত ডেকে নেন, কারণ অ্যাকাউন্টিং রিভিশন ক্লাস চলছে। রিভিশন মানে হচ্ছে 1 মাস আগে যেগুলো পড়ছেন, যা আপনি অলরেডি ভুলে বসে আছেন, সেগুলো আপনাদেরকে মনে করাই দেওয়ার জন্য আসছি। সো আজকে হচ্ছে মনে করানোর ক্লাস। সো যার যার অ্যাকাউন্টিং এর 1 নাম্বার লেকচার শিটের পড়া কি ছিল মনে নাই, তারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি মনে পড়ে যাবে। ওকে, খেয়াল করে দেখেন। আমরা প্রথমে লেনদেনকে করছিলাম কি স্যার? হিসাবের বইতে লিপিবদ্ধ। তারপরে আমরা লেনদেনকে জাবেদা থেকে কোথায় স্থানান্তর করব? খতিয়ানে। জাবেদার কাজ ছিল কি? লিপিবদ্ধকরণ করা। আর খতিয়ানের কাজ কি? শ্রেণীবিন্যাস করা। সবগুলো লেনদেন যখন জাবেদা থেকে খতিয়ানে নিয়ে যাবেন, তখন খতিয়ানের মধ্যে প্রত্যেকটা হিসাবের ডেবিট জের হবে, আর হচ্ছে কিছু কিছু হিসাবের হবে ডেবিট জের, কিছু কিছু হিসাবের হবে হচ্ছে ক্রেডিট জের। যেমন সম্পত্তিবাচক হিসাবগুলোর হবে ডেবিট জের, যেমন নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে আমরা জানি সকল সম্পত্তি হিসাবের হবে হচ্ছে ডেবিট জের, পাশাপাশি সকল ব্যয় বা খরচের হবে ডেবিট জের, মালিকের উত্তোলনের হবে ডেবিট জের, লভ্যাংশ হিসাবের হবে হচ্ছে ডেবিট জের। একটু মনে করার চেষ্টা করি। সাধারণত যে সকল হিসাবের ডেবিট জের হয়, আমাদের সেকেন্ড টাইম যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের খাতার মধ্যে লেখা থাকার কথা। একটু আমরা মিলাই নেই সবাই। ওকে, খেয়াল করে দেখি সাধারণত যে সকল হিসাবের ডেবিট জের হয়, কি কি নাম? সম্পত্তি, ব্যয় বা খরচ, তারপর হচ্ছে মালিকের উত্তোলন, আর হচ্ছে লভ্যাংশ। এই 4টা হিসাবের কোন জের হয়? এই 4টা হিসাবের হবে হচ্ছে ডেবিট জের। এবার আসি যে সকল হিসাবের ক্রেডিট জের হয়। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের বাচ্চা কাচ্চারা যারা আছেন, একটু দ্রুত কমেন্ট করে জানান যে আপনারা ক্লাস ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। অনেকেই হয়তো বা একটু দেরি করে আসছেন ক্লাসের মধ্যে, সবাই একটু কমেন্ট করে যার যার হাজিরাটা দেন। সাধারণত অ্যাকাউন্টিং ক্লাস করার নিয়ম কি? যখনই ক্লাসে আসবেন শুরুতে একটু হাজিরা দেওয়া। ওকে, যার যার হাজিরাটা একটু দিয়ে ফেলেন। আমি যেটা পড়াচ্ছিলাম সেটা কি? যে সকল হিসাবের ডেবিট জের হয় আর যে সকল হিসাবের ক্রেডিট জের হয়। যে সকল হিসাবের ডেবিট জের হয় সেগুলোর নাম কি কি? সম্পত্তি, ব্যয় বা খরচ, মালিকের উত্তোলন, আর হচ্ছে লভ্যাংশ। এই 4টা হিসাবের কোন জের হবে? ডেবিট জের। এবার খেয়াল করি কোন সকল হিসাবের ক্রেডিট জের হবে। ক্রেডিট জের হবে সেগুলোর নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে দায়, তারপর 2 নাম্বার হচ্ছে আয় বা রাজস্ব, আর 3 নাম্বার হচ্ছে মালিকের মূলধন, কোম্পানি হলে শেয়ার মূলধন, আর হবে হচ্ছে জমাকৃত মুনাফা। এগুলোর স্বাভাবিকভাবে হবে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স বা ক্রেডিট জের। তাহলে খতিয়ানে যে সমস্ত হিসাবের ডেবিট জের হবে এবং যে সমস্ত হিসাবের ক্রেডিট জের হবে, সেই ডেবিট এবং ক্রেডিট জেরগুলোর গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক সমতা যাচাইয়ের লক্ষ্যে, খেয়াল করি মনোযোগ দিয়ে, গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক সমতা যাচাইয়ের লক্ষ্যে আমরা যে হিসাব জেরগুলো নিয়ে তালিকা প্রস্তুত করি, হিসাবের জের নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় সেটার নামই কি? রেওয়ামিল। তাহলে রেওয়ামিলকে এক কথায় আমরা বলতে পারি, রেওয়ামিলকে বলা যেতে পারে হচ্ছে হিসাব জের বা হিসাব উদ্বৃত্তের তালিকা। হিসাব জের বা হিসাব উদ্বৃত্তের তালিকা।
হিসাব জের বা হিসাব উদ্বৃত্তের তালিকা বলা হয় কাকে? রেওয়ামিলকে। তাহলে রেওয়ামিলকে আমরা সংক্ষেপে বলতে পারি এটা কি? এটা হলো হিসাবের জের বা হিসাবের উদ্বৃত্তের তালিকা। হিসাবের জের বা উদ্বৃত্তের তালিকা বলা হয় কাকে? রেওয়ামিলকে। ওকে, তাহলে খেয়াল করে দেখি, রেওয়ামিলের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লেনদেনগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করি। রেওয়ামিলের মধ্যে আমরা খতিয়ানের অন্তর্ভুক্ত প্রত্যেকটা হিসাবের নাম এবং তার জেরকে সংক্ষিপ্ত আকারে লিখি। তাহলে রেওয়ামিলের কাজ হচ্ছে কি? রেওয়ামিলের কাজ হচ্ছে লেনদেনগুলোকে সংক্ষিপ্তকরণ করা, সামারাইজ করা। সংক্ষিপ্তকরণ করা বা সামারাইজ করা, সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করি হচ্ছে কোথায়? রেওয়ামিলের মধ্যে। তাহলে খেয়াল করে দেখি, প্রথমে আমরা প্রথম যে কাজটা করছিলাম সেটার নাম কি? জাবেদা। জাবেদার মধ্যে লেনদেন কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। 2 নাম্বার কাজ কি ছিল? খতিয়ান। খতিয়ানের মধ্যে লেনদেনকে কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। আর 3 নাম্বার হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলের কাজটা কি? রেওয়ামিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ করা। মনে রাখবো, রেওয়ামিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ করা। কিন্তু যদি প্রশ্ন করা হয় রেওয়ামিলের উদ্দেশ্য, রেওয়ামিলের উদ্দেশ্য কিন্তু স্যার সংক্ষিপ্তকরণ করা না। রেওয়ামিলের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক সমতা যাচাই করা। তাহলে গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক সমতা যাচাই করা হয় কার মাধ্যমে? রেওয়ামিলের মাধ্যমে। আর রেওয়ামিলের কাজটা কি? রেওয়ামিলের কাজ হচ্ছে লেনদেনকে সংক্ষিপ্তকরণ করা। রেওয়ামিলের কাজ হবে হচ্ছে লেনদেনকে সংক্ষিপ্তকরণ করা। ওকে, তাহলে আমরা রেওয়ামিল পর্যন্ত বানাইলাম। রেওয়ামিল বানানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্থিক বিবরণী সমূহকে প্রস্তুত করা। আর্থিক বিবরণী সম্পর্কে আমরা সকলেই নামগুলো জানি সবাই। আর্থিক বিবরণী মানে হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করা, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই বিবরণীগুলোকে আমরা প্রস্তুত করি এবং তারপরে সেগুলোকে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। তাহলে অনুপাতের মাধ্যমে, অনুপাত ব্যবহারের মাধ্যমে আর্থিক বিবরণীগুলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। আর বিশ্লেষণ ও ব্যাখ্যা করলেই ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কিত আর্থিক তথ্য চলে আসে এবং সেই আর্থিক তথ্যগুলো সরবরাহ করা কাদের নিকট? সংশ্লিষ্ট পক্ষ সমূহের নিকট। তাহলে সংশ্লিষ্ট পক্ষ সমূহের নিকট তাদের প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করাই যার প্রধান উদ্দেশ্য। কার প্রধান উদ্দেশ্য? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর সেই সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীরা আমরা যে তথ্যগুলো সরবরাহ করি সেটা দিয়ে তারা কি করে? তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে সিদ্ধান্ত গ্রহণটা কারা করে? সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। কি রকমের সিদ্ধান্ত গ্রহণ করে? তারা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে, তারা ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে সিদ্ধান্তগুলো গ্রহণ করে কারা? সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীগণ। কিসের মাধ্যমে? আমরা যেই তথ্যগুলো সরবরাহ করি সেই সরবরাহকৃত তথ্যের ভিত্তিতেই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীরা তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই হলো মোটামুটি হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা, যেটা অলরেডি আমাদের বোর্ডের মধ্যে লিখে দেওয়া ছিল। এইটা একটু মনোযোগ দিয়ে আরেকবার যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে বেসিক কিছু ধারণা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কিছু ধারণা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, খেয়াল করি সবাই, আমি যদি পুরা বিষয়টা একবারে মুছে দেই, পুরা বিষয়টা বোর্ডটা একবার মুছে দিলাম, একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে যদি আমরা আরেকবার খেয়াল করার চেষ্টা করি, ওকে, প্রথম থেকে যদি আমরা আরেকবার খেয়াল করি, চেষ্টা করি যাতে প্রথমবার থেকে যদি আমরা আরেকবার খেয়াল করি তাহলে আমরা এখান থেকে হিসাব বিজ্ঞানের পুরো একটা সংজ্ঞা, পুরো একটা আলোচনা জানবো এবং যার পরিপ্রেক্ষিতে যে কোশ্চেনগুলো আমরা সলভ করাবো সেটা আপনার জন্য করতে ইজি হয়ে যাবে। ওকে, খেয়াল করে দেখেন যে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানকে বলা হয় এটা হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। কারণ হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কি? হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান যেহেতু তথ্য সরবরাহ করে তাই হিসাব বিজ্ঞানকে বলা হবে এটা হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। আর এই তথ্য ব্যবস্থার মধ্যে কিছু ধারাবাহিক প্রক্রিয়া থাকবে। ধারাবাহিক প্রক্রিয়া বলতে আমরা হচ্ছে হিসাব চক্রের অন্তর্গত আবশ্যিক ধাপ এবং ঐচ্ছিক ধাপগুলোকে বুঝিয়ে থাকি। এবং এগুলোর মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে লেনদেনকে প্রথমে চিহ্নিত বা শনাক্ত করা হবে,
লেনদেনকে বিশ্লেষণ করা হবে দুতরফা দাখিলা পদ্ধতিতে, তারপর লেনদেনগুলোকে জাবেদাভুক্তকরণ করা হবে, শ্রেণীবিন্যাস করা হবে, সংক্ষিপ্তকরণ করা হবে, আর্থিক বিবরণী প্রস্তুত করা হবে, হিসাব বিজ্ঞান তথ্যের সাথে ব্যবহৃত সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তাদের প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করা হবে যাতে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই হলো মোটামুটি আমাদের হিসাব বিজ্ঞান সংক্রান্ত একটা প্রাথমিক আলোচনা। ওকে, আমরা যদি আমাদের স্লাইডের পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে খেয়াল করবেন, পরবর্তী স্লাইডে এখানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া আছে। জাস্ট পরবর্তী স্লাইডগুলো আমরা খুব তাড়াতাড়ি যাব যাতে আমরা আমাদের এমসিকিউ যেগুলো সামনে রাখা আছে যাতে আমরা দ্রুত শেষ করে ফেলতে পারি। ওকে, খেয়াল করে দেখেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এগুলো সবগুলোই আপনাদের ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একবার রিভিউ করাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে এমসিকিউগুলো সলভ করার সময় যাতে আপনারা দ্রুত যেন করতে পারেন। ওকে, আরিফা জান্নাতুল, ওকে ওকে, কিছু কমেন্ট আপনারা করতেছেন, আপনারা কমার্সের স্টুডেন্ট সবসময় ভদ্র। হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট তো ভদ্র হবেই, কারণ কমার্সের টিচাররা ভদ্র, কমার্সের স্টুডেন্টরাও ভদ্র। কমার্স স্টুডেন্ট মানে হচ্ছে স্মার্ট স্টুডেন্ট। কমার্সের স্টুডেন্ট অলওয়েজ স্মার্ট, তারা কখনোই ঝগড়াঝাটি কার্যাকার্য ডেফিনেটলি করবে না। আচ্ছা, খেয়াল করেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে মনে করার চেষ্টা করেন সবাই এবার একটু মনোযোগ দিয়ে। আশা করি আমাদের এখানে যারা আসি তারা আমরা সবাই কমার্সের স্টুডেন্ট, আর্টসের আর কেউ এখানে আশা করি ঝামেলার মধ্যে নাই। ওকে, আশা করি আর্টসের কেউ ঝামেলা করতেছে না। জান্নাতুল সুমু, ভাইয়া আপনাদের পেমেন্ট করব কিভাবে? ভাই পেমেন্ট করার জন্য আমাদের আই এডুকেশনের মেইন পেজে দয়া করে নক করেন। ওইখানে মেসেঞ্জারে আপনি আপনার নাম লিখে আপনি ভর্তি হতে চান সেটা জানান, তাহলে সেখান থেকে আপনাদেরকে পেমেন্ট করার দিক নির্দেশনা দিয়ে দিবে আই এডুকেশনের মেইন পেজে মেসেঞ্জারের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপের যে নাম্বার দেওয়া আছে সেটাতে আপনি একটু জাস্ট কমেন্ট করে আপনার নাম আইডিটা বললেই পেমেন্ট করার সিস্টেম আপনাকে বলে দিবে। ওকে ওকে, খেয়াল করে দেখেন। আর হচ্ছে হ্যাঁ, ভর্তির শেষ তারিখ 31শে জুলাই। 31শে জুলাই তারিখে হচ্ছে আর্টসের ভর্তি শেষ হয়ে যাচ্ছে। কমার্সের ভর্তি আমরা এখনো শেষ করতেছি না, কমার্সের ভর্তিটা চলমান থাকবে, কমার্সের ভর্তি বন্ধ হচ্ছে না, কমার্সের ভর্তি চলমান থাকবে। বাট যত তাড়াতাড়ি আপনি ভর্তি হবেন তত তাড়াতাড়ি আপনি রিভিশন ক্লাসগুলো বুঝতে পারবেন, কারণ অলরেডি আমাদের কমার্সের ব্যাচগুলোতে প্রায় আপনার হিসাব বিজ্ঞানে 8টা লেকচার শেষ হয়ে গেছে। বিগত এক মাসে আমরা প্রায় 8টা লেকচার শেষ করে ফেলছি। এখনো যদি আপনারা ভর্তি হন তাহলে হচ্ছে আগের ক্লাসগুলো সহিত আপনি এখন থেকে আপনার জার্নিটা স্টার্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি লেট করে ফেলেন তাহলে কিন্তু এমনিতে আপনার লেট মানে দেরি, অনেক দেরি অলরেডি আপনি করে ফেলছেন। যদি আরো দেরি করেন তাহলে গত বছর যেমন চান্সটা হয় নাই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, এই বছরে হয়তো বা সেটাই আপনার সাথে যাতে না ঘটে এটা মনে করাই দেওয়ার জন্যই আমরা আসছি। দয়া করে একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন। ভর্তি হওয়ার সিদ্ধান্তটা আপনার একান্ত ব্যক্তিগত, কিন্তু চান্স পাওয়া না পাওয়াটা এটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত না। কারণ আপনি যদি চান্স না পান বিশ্ববিদ্যালয়ে, আপনি একা সাফারার হবেন না, আপনার সাথে আপনার ফ্যামিলিও কিন্তু সাফারার হবে। সো দয়া করে নিজের কথাও চিন্তা করেন, ফ্যামিলির কথাও চিন্তা ভাবনা করেন। সেকেন্ড টাইম যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে আপনাকে ভর্তি হইতে হয়, আই এডুকেশনের অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলো যদি আপনাকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হয়, আই এডুকেশনের বাংলা ইংরেজি অন্যান্য ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করতে হয়, অবশ্যই আপনাকে পেইড ব্যাচে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভর্তি আপনাকে হওয়াই লাগবে। লেট করার সময় কিন্তু আর নাই স্যার। ওকে, খেয়াল করি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে ধাপ কয়টা? 3টা। ধাপ কয়টা? 3টা। 1 নাম্বার লেনদেনকে চিহ্নিত করি বা শনাক্ত করি। ধাপ নাম্বার 2 কি? লিপিবদ্ধের মধ্যে কি কি থাকে? বিশ্লেষণ করা থাকে, জাবেদা করা থাকে, আর খতিয়ান স্থানান্তর করা থাকে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপের নাম কি? তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে ধাপ কয়টা ছিল স্যার? 3টা। এই 3টা ধাপ, এই 3টা ধাপ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত 3টা অংশ। ওকে, এবার খেয়াল করে দেখি আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে গিয়ে দেখবো হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আর হচ্ছে প্রধান বা মূল উদ্দেশ্য। একবার একটু মনে করার চেষ্টা করি আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেনকে চিহ্নিত করা এবং লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। লেনদেন চিহ্নিত করা আর লেনদেন লিপিবদ্ধ করা, চিহ্নিত আর লিপিবদ্ধ এই দুটো হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান বা মূল উদ্দেশ্য যেটা প্রায় পরীক্ষাতে আসে, প্রধান বা মূল উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট
পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আরো কিছু প্রশ্ন আসে, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট, মূল উপাদান হচ্ছে লেনদেন, মূল উপাদান হবে হচ্ছে লেনদেন, আর প্রদত্ত তথ্য বা আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, প্রদত্ত তথ্য বা আউটপুটের নাম হবে হচ্ছে আর্থিক বিবরণী। ওকে, আরিফা জান্নাতুলের প্রশ্ন হচ্ছে রুটিনে দেওয়া থাকে আমাদের পেইড ব্যাচে, রুটিন দেওয়া থাকে, হ্যাঁ আমাদের তারপর হচ্ছে আর কি ভাই যদি আপনাদের উইকলি ক্লাসটা জানাইতেন ভালো হয়, মানে ডেইলি কয়টা ক্লাস, যেহেতু সেকেন্ড টাইম আপনাদের অ্যাকাউন্টিং পড়াও পড়তে হবে। ভাই আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আমাদের হচ্ছে প্রত্যেক দিনই ক্লাস থাকে, শুধুমাত্র হচ্ছে একটা দিন হচ্ছে উইকলি এক্সাম থাকে, আর সপ্তাহের বাকি 6 দিন প্রত্যেক দিনই হচ্ছে মিনিমাম 2টা করে ক্লাস থাকে। সপ্তাহে 6 দিন ক্লাস, একদিন হচ্ছে উইকলি এক্সাম, 6 দিনে প্রতিদিন ন্যূনতম 2টা করে ক্লাস আপনার থাকবে, তার মানে 6 দুগুণে 12টা করে ক্লাস আপনি পাবেন। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, পাশাপাশি হচ্ছে ম্যাথ অ্যান্ড আইকিউ, এই সবগুলো বিষয়ের উপরে আমাদের হচ্ছে ক্লাস থাকে। ওকে, তারপরে হচ্ছে কিভাবে জানবেন ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ, সেটাও শিখাবেন। ভাই অ্যাকাউন্টিং ক্লাসের মধ্যে আমরা কি শিখাবো না শিখাবো, ভাই আমরা সব শিখাবো, থিওরিও শিখাবো, ম্যাথও শিখাবো, ক্যালকুলেটর ছাড়া কিভাবে প্র্যাকটিস করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, ইভেন নামটাও আমরা আপনাকে শিখাবো। আপনি শুধু সংখ্যা চিনলেই হবে, 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এই 10টা সংখ্যা আপনি চিনেন, আর বাকিটা শেখানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, শর্টকাট নিয়মে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেগুলো আমরা অবশ্যই ক্লাসে শেখাবো। আমাদের সেকেন্ড টাইমের যারা আছেন, যারা ক্লাস করতেছেন, তারা একটু জান্নাতুল সুমু ওনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্যালকুলেটর ছাড়া আমরা কি ম্যাথ করতে পারি কিনা, ওনার কমেন্টে আপনারা একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। আমাদের স্টুডেন্টরাই আপনাদেরকে রিপ্লাই দিবে, টিচারদের রিপ্লাই দেওয়ার আশা করি দরকার হবে না। ওকে, তাহলে আমরা শিখলাম প্রাথমিক উদ্দেশ্য, জানলাম প্রধান বা মূল উদ্দেশ্য, মূল উপাদান হচ্ছে লেনদেন, আর আউটপুটের নাম কি আর্থিক বিবরণী। ওকে, এটা যদি বেসিকটুকু আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই দেখবো হচ্ছে এই দেখেন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে একটু আলোচনা দেওয়া আছে, জাস্ট একটু মনে করার চেষ্টা করি। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদেরকে কয় ভাগে ভাগ করি আমরা? 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। হ্যাঁ, আমরা নামটাও ক্লাসের মধ্যে শিখাই, আপনাদের মনে থাকার কথা, আমরা যখন অনুপাত বিশ্লেষণ ক্লাসে করাইছিলাম, আমরা ক্লাসে 35-এর নামটা মুখস্থ করছিলাম। খাদিজা আক্তার, আমরা নামটা মুখস্থ করছি কিনা বলেন? আমরা ক্লাসের মধ্যে 1-2 এর নামটা না, 35-এর নামটাও মুখস্থ করি, কারণ যেগুলা লাগবে আমাদের সবই আমরা শেখানো হবে ক্লাসের মধ্যে। সো ম্যাথ সমাধান করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ পাশাপাশি নামটাও আপনাদেরকে শিখতে হবে। তবে 35-এর নাম তো 10 পর্যন্ত জানার দরকার নাই, 35-একে 35, 35 দুগুণে 70, আর 4 35 হচ্ছে 140, এই পর্যন্ত জানলেই মনে হয় এনাফ ছিল। আচ্ছা, খেয়াল করে দেখি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে কয় ভাগে ভাগ করতেছি আমরা? 2 ভাগে, আভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। যাদের অবস্থান প্রতিষ্ঠানের অভ্যন্তরে তাদেরকে আভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়, যাদের অবস্থান প্রতিষ্ঠানের বাইরে তাদেরকে বলা হবে বহিস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, তারা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিবেদন প্রস্তুত করে, অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করে অভ্যন্তরীণ প্রতিবেদন। আর যারা বহিস্থ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয় হচ্ছে আর্থিক বিবরণী। বহিস্থ ব্যবহারকারীদের জন্য আমরা প্রস্তুত করি কোনটা? আর্থিক বিবরণী। তাইলে অভ্যন্তরীণ প্রতিবেদনের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট, অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয় অভ্যন্তরীণ প্রতিবেদন, আর বহিস্থ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয় হচ্ছে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আশা করি এই পর্যন্ত আপনাদের মনে থাকার কথা। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি সবগুলো বিষয়। এই খেয়াল করেন, হিসাব বিজ্ঞানের অনুসৃত মান বা নীতিমালা, হিসাব বিজ্ঞানের মধ্যে যে মানগুলো ব্যবহার করা হয়, খেয়াল করেন প্রথমটার নাম ছিল গ্যাপ, তারপরে এফএএসবি, আন্তর্জাতিক যে মানগুলো আইএফআরএস, আইএসবি, বিএফআরএস, সবগুলো নামই আপনাদের মনে থাকার কথা। যদি প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান বললে অ্যান্সার হবে হচ্ছে আইএফআরএস। আর যদি জিজ্ঞাসা করা হয় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা বললে অ্যান্সার হবে হচ্ছে গ্যাপ আর আইএফআরএস এর মধ্যে একটু পার্থক্য আছে। গ্যাপ হচ্ছে নীতিমালা আর মান হচ্ছে আইএফআরএস।
আর এই আইএফআরএস যে আন্তর্জাতিক মানগুলো এগুলো প্রস্তুত করে যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড তারা হচ্ছে আইএফআরএস এগুলাকে প্রস্তুত করে। আর হচ্ছে গ্যাপ যে নীতিমালা গ্যাপ প্রস্তুত করে যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে এফএএসবি, এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই এফএএসবি নামক প্রতিষ্ঠান তারা হচ্ছে গ্যাপ নামক হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো তৈরি করে। আর আইএসবি নামক প্রতিষ্ঠান তারা হচ্ছে আইএফআরএস তৈরি করে। আশা করি আমাদের মনে থাকার কথা। আর আমাদের বাংলাদেশে আমরা যেটা ব্যবহার করি সেটার নাম ছিল বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আমাদের বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য আমরা যে মানটা ব্যবহার করি সেটার নাম কি? বিএফআরএস। তবে বিএফআরএস এর দিন কিন্তু শেষ, বিএফআরএস কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। এখন যে নামটা ব্যবহার করা হয় একদম লেটেস্ট নাম, আমাদের মনে থাকার কথা। আমরা পরবর্তী স্লাইডে দেখব আমাদের বর্তমানে বাংলাদেশে যে মানটা ব্যবহার করা হয় সেটার নাম কি একটু খেয়াল করি সবাই। বাংলাদেশের হিসাব বিজ্ঞানের নিয়ন্ত্রক সংস্থা, হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ করে যে সংস্থা তার নাম হচ্ছে এফআরসি, এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা গঠিত হয়েছিল কবে? এটা গঠিত হয়েছে 2016 সালের 19 এপ্রিল। 2016 সালের 19 এপ্রিল আমাদের বাংলাদেশে হিসাব বিজ্ঞানের মানগুলোকে নিয়ন্ত্রণের জন্য যে সংস্থা গঠিত হয়েছে তার নাম হচ্ছে এফআরসি, এফআরসি। আর এই এফআরসি যে মানগুলো প্রস্তুত করে বা ইস্যু করে, এফআরসি যে সমস্ত মান ইস্যু করে তার মধ্যে আর্থিক বিবরণী বা প্রতিবেদন প্রস্তুতের জন্য হচ্ছে এফআরএসবি ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে আর্থিক বিবরণী বা আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য বিএফআরএস এর পরিবর্তে, বিএফআরএস এর পরিবর্তে যেটা অনুসরণ করা হবে সেটার নাম হচ্ছে এফআরএসবি ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ। আর এই ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ এটা যে প্রতিষ্ঠান বা যেই সংস্থা তৈরি করে তার নাম হচ্ছে এফআরসি। আর এই বিবরণী বা প্রতিবেদনগুলোকে অডিট করার জন্য বা নিরীক্ষণ করার জন্য ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ডস অন অডিটিং ইন বাংলাদেশ, সংক্ষেপে হচ্ছে এসএবি, স্ট্যান্ডার্ডস অন অডিটিং ইন বাংলাদেশ। এইটা হচ্ছে একদম লেটেস্ট ইনফরমেশন, একদম আপডেটেড ইনফরমেশন। এগুলো আমাদের সবার মনে রাখা উচিত। বিএফআরএস ব্যবহার করা হতো, বিএফআরএস এর পরিবর্তে বর্তমানে যেটা ব্যবহার করা হবে সেটার নাম হচ্ছে এফআরএসবি, এফআরএসবি। ওকে ওকে, যদি এই পর্যন্ত আমাদের সবার মনে থাকে আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে এই যে খেয়াল করে দেখেন লেনদেন চলে আসতেছে। লেনদেনগুলো আমাদের মনে থাকার কথা। অর্থের মূল্যে পরিমাপযোগ্য ঘটনাকে কি বলে? লেনদেন বলে। লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় দুইভাবে, একটা হচ্ছে পরিমাণগত বা নিট, আর একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত। যদি হিসাব সমীকরণের দুই পাশ প্রভাবিত হয় সেটাকে বলা হয় পরিমাণগত বা নিট, আর যদি হিসাব সমীকরণের এক পাশ প্রভাবিত হয় সেটাকে বলা হবে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। হিসাব সমীকরণের উভয় পাশ প্রভাবিত হলে পরিমাণগত বা নিট হবে, এক পাশ প্রভাবিত হলে হবে হচ্ছে গুণগত বা কাঠামোগত। আমাদের ক্লাসের মধ্যে আমরা বলে দিয়েছিলাম খুবই ইম্পর্টেন্ট, যেগুলো অবশ্যই পড়তে হবে। আন্তঃলেনদেন, আন্তঃলেনদেন, অনগদ লেনদেন আর হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আন্তঃলেনদেন, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, এগুলো অবশ্যই আপনাকে ভালো মতো পড়তে হবে। ওকে ওকে ওকে, আসেন এবার তারপরে পরবর্তী স্লাইডে যদি যাই আমরা, পরবর্তী স্লাইডে আমরা দেখব হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি। একটু মনে করার চেষ্টা করি সবাই। হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বকেয়া ভিত্তি আর একটা হচ্ছে নগদান ভিত্তি। সকল কোম্পানি যে ভিত্তি অনুসরণ করে, সকল কোম্পানি যেটা অনুসরণ করে সেটার নাম হচ্ছে বকেয়া ভিত্তি। আর ছোট ছোট এক মালিকানা ব্যবসায় যেটা ব্যবহার করে সেটার নাম কি? নগদান ভিত্তি। আধুনিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তিকে অনুসরণ করে, আর যেগুলো আধুনিক হিসাব বিজ্ঞানকে ফলো করে না, ছোট ছোট ব্যবসায়, তারা ফলো করে হচ্ছে নগদান ভিত্তি। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশের ক্ষেত্রে নগদান ভিত্তি অনুসরণ করা হয়। বকেয়া ভিত্তির মূল বক্তব্য ছিল আয় অর্জিত আর ব্যয় সংগঠিত হওয়া, আর নগদান ভিত্তির মূল বক্তব্য ছিল নগদ অর্থের প্রাপ্তি এবং নগদ অর্থের প্রদান।
ওকে, যদি এ পর্যন্ত আমাদের মনে থাকে আমরা পরবর্তী স্লাইডে যাই। এমসিকিউ কোথায় আছে? এই যে চলে আসতেছি আমরা এমসিকিউর দিকে। আরেকবার একটু খেয়াল করে নেই বিপরীত বা প্রতি হিসাবগুলো। বিপরীত বা প্রতি হিসাবের মধ্যে বিপরীত সম্পত্তি, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবলোপন, এগুলাকে বিপরীত সম্পত্তি বলা হয়। এগুলো হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তারপরে এবার পরবর্তীতে দেখবেন বিপরীত দায় হিসাবগুলোর নাম দেওয়া আছে। পাওনাদারের বাট্টা, সঞ্চিতি, ঋণপত্র বা বন্ডের অবহার, এগুলো হচ্ছে বিপরীত দায় হিসাব। উত্তোলন, লভ্যাংশ, ট্রেজারি স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। আর সবার শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিপরীত আয় আর হচ্ছে বিপরীত ব্যয়। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা হচ্ছে বিপরীত আয় হিসাব, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। ওকে, এই ছিল মোটামুটি আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি সংক্রান্ত যে লেকচারটা ছিল, 1 নাম্বার লেকচার, যেটার উপরে আমরা টানা 2 দিন ক্লাস নিয়েছিলাম। 2টা ক্লাসের মাধ্যমে পুরো লেকচারটা আলোচনা করা হয়েছিল। সেখান থেকে এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সবাই মিলে আসেন সমাধান করি। এমসিকিউ সমাধান করব। ওকে, এমসিকিউর মধ্যে খেয়াল করে দেখেন, প্রথমেই প্রশ্ন নাম্বার দেওয়া আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে গুচ্ছতে আসা প্রশ্ন, গুচ্ছতে আসা প্রশ্ন। ওকে, 1 2 3 3টা কোশ্চেন দেওয়া আছে। যারা আমাদের ক্লাস করেন নিয়মিত তারা জানেন যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, বাট আমাদের কাজ কি কোশ্চেন আসা মাত্রই অ্যান্সার দেখে দেখে সুন্দর মতো কমেন্ট বক্সে কমেন্টটা টাইপ করা, কমেন্ট বক্সে উত্তরটা টাইপ করা যে আমরা প্রশ্নটা পড়তেছি, এবং টিচার ক্লাসের মধ্যে কোশ্চেনের ব্যাখ্যা করবেন এবং সাথে সাথে আপনার আশা করি শেখা হয়ে যাবে। আসেন শুরু করি কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, অগ্রিম আয় কোন ধরনের হিসাব? অগ্রিম আয় এর অন্য নাম বলা যেতে পারে হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, অগ্রিম আয় যার অন্য নাম হবে হচ্ছে অনুপার্জিত আয়। অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয়, কোনো আয় বাবদ টাকা যদি অগ্রিম পাওয়া যায়, কোনো আয় বাবদ টাকা অগ্রিম পাওয়া গেলে সেটাকে কি হিসেবে গণ্য করতে হয়? দায় হিসেবে। এবং সেটা কোন ধরনের দায়? এটা হবে হচ্ছে চলতি দায়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় কোন ধরনের হিসাব? দায়বাচক হিসাব। কোন ধরনের দায়? চলতি দায়। কারণ আমরা জানি দায়কে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি দায়, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা স্থায়ী দায়। এই যে আমরা দায়কে 2 ভাগে ভাগ করলাম, দায়কে 2 ভাগে বিভক্ত করা হয় কি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। দায়কে 2 ভাগে বিভক্ত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আমরা আরো শিখলাম এই অগ্রিম আয় এটা কোন ধরনের হিসাব? অগ্রিম আয় হচ্ছে দায়বাচক হিসাব। দায় মানে কোন ধরনের দায়? চলতি দায়। ওকে, তারপর এবার চলে আসেন কোশ্চেন নাম্বার 2। দেখেন 2 নাম্বার কোশ্চেনে বলা আছে নিচের কোনটি বিপরীত হিসাব নয়? বিপরীত হিসাব নয় কোনটা? বিপরীত হিসাব নয় কোনটা? এটা হচ্ছে ঢাবি অধিভুক্ত যে 7টা কলেজ ছিল সেটার 2023-24 মানে গত বছরের কোশ্চেন। তবে এখন থেকে আর ঢাবি অধিভুক্ত 7 কলেজ থাকবে না। ঢাবি অধিভুক্ত 7 কলেজ এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এটা হবে হচ্ছে এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ ছিল সেগুলোকে নিয়ে আলাদা একটা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে যার নাম হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই আগস্ট মাসের শেষের দিকে সম্ভবত 23 এবং 24 আগস্ট হচ্ছে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটার ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 23 এবং 24 আগস্ট। এটার ভর্তি পরীক্ষা যারা হচ্ছে ঢাকা শহরের মধ্যে অন্তর্ভুক্ত ঢাকা কলেজ, তারপরে হচ্ছে আপনার ইডেন মহিলা কলেজ, তারপর হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, তারপর হচ্ছে শহীদ সরওয়ার্দী কলেজ, এই যে 7টা কলেজ, তিতুমির কলেজ, এই রেনাউন্ড যে কলেজগুলো আছে এগুলোকে নিয়ে যেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, বাট এখন আলাদা একটা এন্টিটি হয়ে গেছে। যারা সেই কলেজগুলোতে পড়তে চান তারা চাইলে 23 এবং 24 আগস্ট এটার ভর্তি পরীক্ষা এই বছরের জন্য, এই সেশনের জন্য তারা চাইলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হইতে পারেন। কোশ্চেনটা খেয়াল করি আমরা, কোনটা বিপরীত হিসাব নয়? যেটা বিপরীত হিসাব নয় সেটা হবে হচ্ছে অপশন নাম্বার বি, ওয়ারেন্টি সঞ্চিতি। এটা বিপরীত হিসাব নয়। ওয়ারেন্টি সঞ্চিতি বিপরীত হিসাব নয়। ওয়ারেন্টি সঞ্চিতি বিপরীত হিসাব নয়, কারণ ওয়ারেন্টি সঞ্চিতি বিপরীত হিসাব নয়, এছাড়া বাকি সবগুলা বিপরীত হিসাব। অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি আর পুঞ্জীভূত অবচয়, এই দুটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব।
এই দুইটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। আর ঋণপত্র বা বন্ডের বারটা এটাকে বলা হবে হচ্ছে বিপরীত দায়বাচক হিসাব। বন্ডের বারটা হচ্ছে বিপরীত দায়, অনাদায়ী দেনা সঞ্চিতি পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি, ওয়ারেন্টি সঞ্চিতি কোন রকমের দায় না, ওয়ারেন্টি সঞ্চিতি দায় নয়, ওয়ারেন্টি সঞ্চিতি এটা হচ্ছে ভবিষ্যতে আপনার জন্য খরচ সৃষ্টি করবে। ভবিষ্যতে ভবিষ্যতে যে তহবিল থেকে ভবিষ্যতে যে তহবিল থেকে ভবিষ্যতে যে তহবিল থেকে ওয়ারেন্টি বাবদ খরচ ওয়ারেন্টি বাবদ খরচ করা হবে। ভবিষ্যতে যে তহবিল থেকে ওয়ারেন্টি বাবদ খরচগুলো সংগঠিত হবে সেটার নাম হচ্ছে ওয়ারেন্টি সঞ্চিতি। আর এই ওয়ারেন্টি সঞ্চিতি রাখা হয় কিসের জন্য? ওয়ারেন্টি সঞ্চিতি রাখা হয় যেমন আপনার প্রতিষ্ঠানে যদি আপনি টেলিভিশন অথবা ফ্রিজ এই টাইপের প্রোডাক্টগুলো বিক্রয় করেন এবং যদি আপনি ওয়ারেন্টি দেন তাহলে বেশি বিক্রয় হয়, কিন্তু ওয়ারেন্টি যদি আপনি দেন তাহলে ওয়ারেন্টি টাইমের মধ্যে যদি কোনো অ্যাসেট নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে সেগুলো কি করতে হবে? রিকভার করে দিতে হবে, রিপেয়ার করতে হবে বা মেরামত করতে হবে। সেই টেলিভিশন বা ফ্রিজ মেরামত করার যে ব্যয়টা, সেই ব্যয়টা যেই তহবিল থেকে পরিশোধ করা হবে সেটার নাম হচ্ছে ওয়ারেন্টি সঞ্চিতি। এটা কোনো বিপরীত হিসাব না। বিপরীত হিসাব হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি পুঞ্জীভূত অবচয় আর ঋণপত্র বা বন্ডের বারটা। ওকে, এবার আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে আইসিএবি এর পূর্ণরূপ। আইসিএবি এর পূর্ণরূপ হচ্ছে অপশন নাম্বার সি তে দেওয়া আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। একটু যারা কমেন্ট করতেছেন এইটার প্রশ্নের অ্যান্সারটা একটু আমাকে দেন দেখি। এই আইসিএবি প্রতিষ্ঠাকাল কবে? আইসিএবি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? আইসিএবির পূর্ণরূপ তো আমরা জানি, আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? আইসিএবি প্রতিষ্ঠিত হয়েছে কবে? ওকে, একটু দ্রুত আমাকে জানাবেন। খাদিজা আক্তার অ্যান্সার হাইড করে দেন। স্যার অ্যান্সার হাইড করার দরকার নাই, অ্যান্সার সবাই জানবে, অ্যান্সার হাইড করে লাভ কি? অ্যান্সার সবাই দেখুক এবং শিখুক। ওকে, 7 কলেজ কি এখন ইউনিভার্সিটি? হ্যাঁ, 7 কলেজ এখন ইউনিভার্সিটি, আগে ছিল না, এই বছর থেকে হয়ে গেছে। স্যার পিডিএফ থেকে পড়লেই হবে নাকি বইও পড়তে হবে? আপাতত ক্লাসের জন্য ক্লাসের যে নোট দেওয়া হয়, ক্লাসের যে পিডিএফ দেওয়া হয় সেগুলো পড়লেই এনাফ, কোনো বই আপাতত দরকার নাই। যদি অ্যাকাউন্টিংয়ের কোনো বইয়ের প্রয়োজন হয় সেটা শিমুল স্যার আপনাদেরকে ক্লাসের মধ্যে জানাবে। যদি শিমুল স্যারের উপরে আস্থা থাকে তাহলে মনোযোগ দিয়ে শুধু ক্লাস করেন আর পিডিএফ পড়েন। যদি বইয়ের প্রয়োজন হয় ইনশাল্লাহ ক্লাসে বলা হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, খাদিজা আক্তার অ্যান্সার দিচ্ছেন 1997। স্যার এটা কেমনে হইল? 1997 সালে না। আইসিএবি গঠিত হয়েছে কবে? আইসিএবি গঠিত হয়েছে কবে? আইসিএবি গঠিত হয়েছে কত সালে? আইসিএবি গঠিত হয়েছে কত সালে? আইসিএবি এর প্রতিষ্ঠাকাল। বই পড়তে হবে নাকি ওটাই বলছি না, আপাতত বই পড়ার দরকার নাই, বই অবশ্যই পড়তে হবে, বই অবশ্যই আপনাকে পড়তে হবে, কিন্তু কোন বই পড়তে হবে, কখন বই পড়া শুরু করতে হবে সেটা ক্লাসে বলা হবে। আগে আমরা ফাউন্ডেশনের কোর্সটা শেষ করে নেই, তারপরে বই যখন লাগবে আমরা ক্লাসে বলবো, কোন বই পড়তে হবে সেটাও বলবো। আপাতত কোনো বই এখনই কেনার দরকার নাই, কারণ এখন বাজারে আপনি যেই বইগুলো পাবেন সবগুলোই হচ্ছে গত বছরের এডিশন। অ্যাডমিশনের কোনো বই এখনো নতুন এই সেশনের বই এখনো বাজারে আসে নাই। তা আপনি শুধু কেন পুরাতন বই কিনবেন? নতুন বই আপনি কিনবেন, কোন বই কিনতে হবে, কখন কিনতে হবে ক্লাসে বলা হবে। আপাতত শুধু একটু ওয়েট করেন। আমাদের প্রশ্ন ছিল আইসিএবি এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? আইসিএবি প্রতিষ্ঠিত হয়েছে কবে? এটা ছিল আমাদের কোশ্চেন। 1 নাম্বার লেকচার শিটটা খুললেই পাবেন। 1 নাম্বার লেকচার শিটের পিডিএফ অংশের মধ্যে দেওয়া আছে। আইসিএবি কবে গঠিত হয়েছে? সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানান আইসিএবি গঠিত হয়েছে কবে? একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানান।
একটু দ্রুত সবাই দেখি কমেন্ট করে জানান, দেখি লেখাপড়ার মধ্যে আপনারা আছেন কিনা, লেখাপড়ার মধ্যে আপনারা আছেন কিনা, লেখাপড়ার মধ্যে আছেন কিনা। ওকে, উত্তর লিখে দিচ্ছি। উত্তর হচ্ছে 1973 1973 সালে গঠিত হয়েছে আইসিএবি। আরেকটা হচ্ছে আইসিএমএবি, এটা গঠিত হয়েছে 1977 সালে। 1977 সালে একটু মনে করার চেষ্টা করি, আমাদের যারা সিরিয়াস স্টুডেন্টরা যারা আছেন ক্লাসের মধ্যে একটু সবাই মনে করার চেষ্টা করি। আইসিএবি গঠিত হয়েছে 1973 সালে, আর আইসিএমএবি গঠিত হয়েছে 1977 সালে। মনে থাকার কথা আপনাদের, আইসিএবি থেকে যে ডিগ্রি দেয় তার নাম হচ্ছে সিএ ডিগ্রি। সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি দেয় কোন প্রতিষ্ঠান? আইসিএবি। আর আইসিএমএবি থেকে যে ডিগ্রি দেওয়া হয় তার নাম হচ্ছে সিএমএ ডিগ্রি। সিএমএ মানে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি। তাহলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি, সিএমএ ডিগ্রি প্রদান করা হয় আইসিএমএবি থেকে, যেটা 77 সালে এস্টাবলিশ হয়েছে। আর 1973 সালে এস্টাবলিশ হওয়া প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইসিএবি। আইসিএবি থেকে দেওয়া হয় হচ্ছে সিএ ডিগ্রি, মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ডিগ্রি। ওকে, আশা করি এই পর্যন্ত সবার মনে পড়ছে। যা ভুলে গেছিলাম তা আশা করি মনে পড়ছে। আসেন এবার পরবর্তী কোশ্চেন সমাধান করি। পরবর্তী কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, কোম্পানি যখন নিজেই নিজের শেয়ার ক্রয় করে, কোম্পানি যখন নিজের কোম্পানির শেয়ার নিজেই যখন ক্রয় করে, নিজেদের কোম্পানির শেয়ার নিজেরাই যদি আমরা ক্রয় করি, তখন সেটাকে বলা হবে হচ্ছে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। আর এই ট্রেজারি স্টক এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। একটু মনে করার চেষ্টা করি সবাই, এটাকে বলা হবে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ট্রেজারি স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। নিজেদের কোম্পানির শেয়ার নিজেরাই যদি আমরা ক্রয় করি, তখন সেটাকে বলা হয় কি? ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। আর ট্রেজারি স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই ট্রেজারি স্টক যদি ক্রয় করা হয়, ট্রেজারি স্টক ক্রয়ের ফলে কোম্পানির বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস পায়। কোম্পানির বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস পায় বা কমে যায়। একটু আপনারা সবাই নোট করে লিখে রাখবেন, এই ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার ক্রয়ের ফলে কোম্পানির বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস পায়। উত্তর তো লিখতেছেন, পাশাপাশি একটু নোট ডাউন করে রাখেন। কোম্পানি যদি নিজেদের শেয়ার নিজেরা ক্রয় করে, তখন সেটাকে কি বলে? ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। আর ট্রেজারি শেয়ার কোন ধরনের হিসাব? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ট্রেজারি শেয়ার কি? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। আর ট্রেজারি শেয়ার ক্রয়ের ফলে কি হ্রাস পায়? কোম্পানির বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস পায়। কি ক্রয়ের ফলে? ট্রেজারি স্টক ক্রয়ের ফলে কোম্পানির বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস পায়। আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেনটা সোজা। দুতরফা দাখিলা পদ্ধতির জনককে? লুকা ডি প্যাসিওলি, ইনি হচ্ছেন দুতরফা দাখিলা পদ্ধতির জনক। আর নাম্বার 6, ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করা মানে হচ্ছে লেনদেনকে চিহ্নিত বা শনাক্ত করার পর হিসাব বিজ্ঞান পদ্ধতির কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা হচ্ছে লেনদেনকে হিসাবের বইতে জাবেদাভুক্তকরণ করা। লেনদেন পর্যালোচনা মানে হচ্ছে লেনদেনকে শনাক্ত করাকে বোঝানো হচ্ছে। লেনদেন শনাক্ত ও বিশ্লেষণ করা, এটা দায়ী পর্যালোচনা শব্দটা দ্বারা লেনদেনকে শনাক্ত করা এবং লেনদেনকে বিশ্লেষণ করাকে বোঝাচ্ছে। লেনদেনকে শনাক্ত করা বা চিহ্নিত করা এবং বিশ্লেষণ করার পরে যে কাজটা করা হয় সেটা কি? লেনদেনকে জাবেদাভুক্তকরণ করা হয়। ওকে, এবার আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী স্লাইডের পরবর্তী প্রশ্ন, 6টা প্রশ্ন হয়েছে আমাদের। পরবর্তী কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 7। 7 নাম্বার প্রশ্ন,
ওকে, নিচের কোনটা লেনদেন নয়, নিচের কোনটা লেনদেন নয়, সবাই একটু দ্রুত আমাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানাবেন, সবাই দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানাবেন। ওকে, লেনদেন কোশ্চেন নাম্বার 7, কোনটা লেনদেন নয়, কোনটা লেনদেন নয় জিজ্ঞাসা করা হয়েছে। লেনদেন নয় কোনটা, লেনদেন নয় হবে কোনটা, অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ করা, কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা, এটা কোনো লেনদেন নয়। কর্মকর্তা কর্মচারী নিয়োগ এটা কোনো লেনদেন নয়। অফিসের ভাড়া প্রদান করা লেনদেন। গ্রাহককে নগদে আয়কর পরামর্শ প্রদান করা, যারা ইনকাম ট্যাক্স লয়ার, সেই ইনকাম ট্যাক্স লয়াররা আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইল রেডি করে দেন এবং তার জন্য অবশ্যই সে একটা চার্জ ধার্য করে। অগ্রিম বিমার 1 মাস মেয়াদ উত্তীর্ণ, বিমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হলে সেটাকে ব্যয় বা খরচ হিসেবে লিখতে হবে। এই সবগুলাই লেনদেন। যেটা লেনদেন নয় সেটা হচ্ছে কর্মকর্তা বা কর্মচারীকে নিয়োগ দেওয়া। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 8 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটি মূলধনের আওতাভুক্ত নয়। মূলধনের আওতাভুক্ত নয় অর্থাৎ মূলধনের সাথে যে বিষয়টা যোগ অথবা বিয়োগ হয় না এমন বিষয় কোনটা। মূলধনের আওতাভুক্ত মানে হচ্ছে মূলধনের সাথে যেটা যোগ অথবা বিয়োগ হয়। মূলধনের আওতাভুক্ত নয় মানে হচ্ছে যেই দফাটা মূলধনের সাথে যোগ অথবা বিয়োগ হবে না। খেয়াল করে দেখেন, আমরা মূলধন থেকে আয়করের টাকাকে কি করি, বিয়োগ বা বাদ দেই। আমরা মূলধনের সাথে মূলধনের সুদের টাকা কি করি, যোগ করি। আমরা মূলধন থেকে খাজনা এবং করের টাকা কি করি, বিয়োগ বা বাদ দেই। কিন্তু মূলধনের সাথে যেটা কোনো যোগ বিয়োগ হয় না সেটার নাম কি, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর, ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট। ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট এটা মূলধনের সাথে কোনো যোগ বিয়োগের মধ্যে আসে না, তাহলে এটা মূলধনের অন্তর্ভুক্ত নয়, মূলধনের অন্তর্ভুক্ত নয়। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 8, 8 অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 7 অ্যান্সারও ছিল বি, 8 অ্যান্সারও ছিল হচ্ছে বি। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছি সবাই। আসেন পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, পরবর্তী কোশ্চেন নাম্বার 9 আর হচ্ছে 10, 9 এবং 10 আপনারা কমেন্টে অ্যান্সার লেখেন। এবং 8 নাম্বার কনফিউজড আরিফা জান্নাতুল, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর এটা কি কোম্পানির জন্য কোনো খরচ? মূল্য সংযোজন কর তো কোম্পানির জন্য কোনো খরচ না, কারণ মূল্য সংযোজন কর এটা কোম্পানি জনগণের কাছ থেকে আদায় করে আর সরকারি কোষাগারে জমা দেয়। এটার জন্য কোম্পানির পকেট থেকে কোনো টাকা পয়সা খরচ হয় না, এটা কোম্পানির জন্য কোনো খরচ না। সুতরাং এটা মূলধনের সাথে যোগ বিয়োগের প্রশ্নই আসে না, এটা না বুঝার তো কোনো কারণ নাই স্যার। ওকে, মূল্য সংযোজন কর নিয়ে সামনে আরো প্রশ্ন আছে, তখন আর একটু এলাবোরেটলি বলবো। আগে আমরা 9 এবং 10 দেখি। দেখেন কোশ্চেন নাম্বার 9 নাম্বারে জিজ্ঞাসা করা হচ্ছে অবচয় ধার্য করা, কুড়ির সঞ্চিতি সৃষ্টি করা, এটা কোন ধরনের লেনদেন? অবচয় এবং কুড়ির সঞ্চিতি খালি চোখে দেখা যাবে না, তাই এটা হচ্ছে অদৃশ্যমান এবং এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটে, তাই এগুলাকে বলা হবে অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন। তাহলে অবচয় ধার্য করা আর কুড়ির সঞ্চিতি সৃষ্টি করা এই দুটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন আর হচ্ছে আন্তঃলেনদেন। কোশ্চেন নাম্বার 10 জিজ্ঞাসা করা হচ্ছে বিক্রয় বাট্টা কোন ধরনের লেনদেন? বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যায়, তাই বিক্রয় বাট্টা হচ্ছে বিপরীত আয় হিসাব। বিক্রয় বাট্টা হবে হচ্ছে বিপরীত আয় হিসাব। বিপরীত আয় হিসাব দুইটা, একটা হচ্ছে বিক্রয় ফেরত আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা এই দুটাকে বলা হবে হচ্ছে বিপরীত আয় হিসাব। ওকে, যদি আমাদের এই 1 নাম্বার লেকচার শিটে কারো কোনো কোশ্চেন থেকে থাকে, যদি স্পেসিফিক আমি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি এই প্রশ্নের পরেও যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে একটু কমেন্টে চাইলে আপনারা লিখে জানাইতে পারেন। আপনারা চাইলে আমাকে কমেন্টে লিখে জানাইতে পারেন যদি এই যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি এর পরেও যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনাদের, সেটা আপনারা আমাকে কমেন্টে লিখে জানাইতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দিয়ে দেওয়ার। ওকে, আমাদের 9 এবং 10 শেষ হইলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 11। দেখেন 11 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেবা রাজস্ব। সেবা রাজস্ব অর্থাৎ আয়কে আয় হিসাবে রেকর্ড করা হয়। আয় হিসাবে রেকর্ড করা হয় অর্থাৎ আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আয়কে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। সেবা রাজস্বকে আয় হিসাবে লিপিবদ্ধ করব কখন? এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশের বকেয়া ভিত্তি থেকে আসা প্রশ্ন। বকেয়া ভিত্তি থেকে আসা প্রশ্ন। বকেয়া ভিত্তি অনুযায়ী যখন আপনার আয় বা রাজস্ব হবে অর্জিত,
আয় বা রাজস্ব হবে অর্জিত, আর যখন ব্যয় বা খরচ হবে সংঘটিত, ব্যয় বা খরচ হবে সংঘটিত। আয় অর্জিত হলে আয়কে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, ব্যয় সংগঠিত হলে ব্যয়কে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে সেবা রাজস্ব বা আয়কে আপনি তখনই লিপিবদ্ধ করবেন যখন আপনার সেবাটা প্রদান করবেন, যখন আপনার সেবা প্রদান করবেন অথবা পণ্য বিক্রয় করা হবে। যখন সেবা প্রদান করা হয় অথবা পণ্য বিক্রয় করা হয় তখনই আমাদের কি হয়, আয় অর্জিত হয়। সেবা প্রদান করার ফলে সেবাদানকারী প্রতিষ্ঠান তারা গ্রাহকদেরকে সেবা প্রদান করে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে। সেবাদানকারী প্রতিষ্ঠান, আমি যদি লিখে বুঝাই আপনাদের, সেবা দানকারী প্রতিষ্ঠান তারা কি করে, সেবাদানকারী প্রতিষ্ঠান, একটু যদি মুছার চেষ্টা করি, মুছবো কি দিয়ে, এইটা দিয়ে, সেবাদানকারী প্রতিষ্ঠান তারা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান, তারা গ্রাহকদেরকে সেবা প্রদান করে, তারা গ্রাহককে প্রদান করে হচ্ছে সেবা, গ্রাহককে প্রদান করবে হচ্ছে সেবা। সেবাদানকারী প্রতিষ্ঠান তারা গ্রাহকদেরকে সেবা প্রদান করে। আর যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করে। তাহলে যখনই আপনি সেবা প্রদান করবেন অথবা আপনি পণ্য বিক্রয় করবেন, সাথে সাথেই আপনার কি অর্জিত হবে, আয় অর্জিত হবে। তবে লেনদেনটা নগদে হোক অথবা না হোক, আপনি নগদে বিক্রয় করেন, ধারে বিক্রয় করেন, যে কোনোভাবে যখনই আপনি সেবা প্রদান করবেন অথবা আপনি পণ্য বিক্রয় করবেন তখনই আপনার কি অর্জিত হবে, আয় অর্জিত। আর আয় অর্জিত হওয়া মাত্রই সেটাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, যে ভিত্তি অনুযায়ী তার নাম হচ্ছে বকেয়া ভিত্তি। পরবর্তী কোশ্চেন দেখি নাম্বার 12। দেখেন 12 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে সাধারণ সঞ্চিতি এটা ব্যবসায়ের জন্য কি। আমরা জানি সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত একটা আইটেম। আর এই মালিকানা সত্ত্বকে আমরা যেটা দ্বারা চিহ্নিত করি এটাকে বলা হবে হচ্ছে অন্তর্দায় বা আন্তঃদাবি। মালিকানা সত্ত্বকে বলা হয় অন্তর্দায় বা আন্তঃদাবি বলা হয়। তাহলে সাধারণ সঞ্চিতি এটা হবে হচ্ছে অন্তর্দায়। আমাদের যেটা অ্যাকাউন্টিং ইকুয়েশন A = L + OE, এখানে OE দ্বারা হচ্ছে অন্তর্দায়কে বোঝানো হয়, আর যেটা হচ্ছে আপনার L দ্বারা যেটাকে বোঝানো হয় সেটার নাম হচ্ছে বহির্দায়। L হচ্ছে বহির্দায় আর OE হচ্ছে অন্তর্দায়। তাহলে সাধারণ সঞ্চিতি এটা ছাড়াও প্রশ্নের মধ্যে আরো দেওয়া থাকতে পারে জমাকৃত মুনাফা। সাধারণ সঞ্চিতি থাকতে পারে, প্রশ্ন দেওয়া থাকতে পারে জমাকৃত মুনাফা, প্রশ্ন দেওয়া থাকতে পারে হচ্ছে নিট লাভ। এই সবগুলোর অ্যান্সারই হবে কি অন্তর্দায়। সাধারণ সঞ্চিতি, জমাকৃত মুনাফা, নিট লাভ যাই বলেন না কেন সব কিসের অংশ, সবই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের অংশ। আর মালিকানা সত্ত্বকে আমরা কি নামে অভিহিত করি, মালিকানা সত্ত্বকে বলা হয় হচ্ছে অন্তর্দায়। তাহলে অন্তর্দায় অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি। সাধারণ সঞ্চিতি, জমাকৃত মুনাফা, নিট লাভ যেটাই বলুক সেটা সবই হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, অর্থাৎ অন্তর্দায় হিসেবে গণ্য করা হবে। ওকে, ওই যে HP আব্দুল মান্নান এই ধরনের কমেন্ট দয়া করে একটু ক্লাসের মধ্যে না করলেই ভালো, কারণ আমরা ক্লাসের মধ্যে পড়ালেখা করতেছি স্যার, আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না। প্লিজ এই ধরনের কমেন্ট করে আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য মান সম্মান হানিকারক কিছু লিখবেন না দয়া করে, কারণ এই ধরনের কিছু লেখা মানেই হচ্ছে আমরা আপনাকে হচ্ছে লেখাপড়া বিনষ্টকারী হিসেবে আপনাকে চিহ্নিত করতে পারি। ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে আমরা পড়তেছি, এরকমের অপ্রাসঙ্গিক কমেন্ট করে আপনার নিচু মন মানসিকতার পরিচয় না দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, আসেন পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার হচ্ছে 13। ওকে, এই 13 নাম্বার প্রশ্নটা যদি আমরা ব্যাখ্যা করব তখন 13 নাম্বার প্রশ্নে যাদের সমস্যা ছিল ভ্যাট নিয়ে সেটা আমরা আশা করি সমাধান করে ফেলতে পারবো। খেয়াল করেন কোশ্চেন নাম্বার 13 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কোম্পানি কর্তৃক সংগ্রহিত ভ্যাট এটা কি জিনিস। খেয়াল করে দেখেন, সে ফর এক্সাম্পল ধরে নিলাম আমরা একটা পণ্য বিক্রয় করতেছি, পণ্যটার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এই পণ্য বিক্রয়ের সাথে আমরা হচ্ছে
15% হারে ভ্যাট আদায় করতেছি, তাহলে 15% যদি ভ্যাট হয় তাহলে ভ্যাটের পরিমাণ কত আসে 15, তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য মোট কত হয়, ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য হবে কত টাকা, মোট 115 টাকা। তাহলে কোম্পানি পণ্যটা বিক্রয় করলো কত টাকায়, 115 টাকায়। তাহলে প্রথম কথা হচ্ছে কোম্পানি যখন পণ্যটা বিক্রয় করে, কোম্পানি যখন পণ্য বিক্রয় করে তখন সে তার গ্রাহকের কাছ থেকে, কোম্পানি তার গ্রাহকের কাছ থেকে আদায় করে কত টাকা, গ্রাহকের কাছ থেকে আদায় করে হচ্ছে মোট 115 টাকার মধ্যে কোম্পানি বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করে 100 টাকা আর ভ্যাট হিসাবে লিপিবদ্ধ করে কত টাকা, 15 টাকা। আপনি যখন গ্রাহকের কাছে পণ্যটা বিক্রয় করেন, গ্রাহকের কাছ থেকে মোট আদায় করেন কত টাকা, 115। তার মধ্যে আপনার কোম্পানির জন্য যেটা আয়, কোম্পানির জন্য আয় কোনটা, যতটুকু অংশ বিক্রয় কত টাকা, 100 টাকা। আর বাকি যেই 15 টাকার ভ্যাট, এই ভ্যাটের টাকাটা কোম্পানি আদায় করতেছে ঠিকই, বাট এই ভ্যাটের টাকাটা কোম্পানির দায়িত্ব হচ্ছে কোথায় জমা দেওয়া, সরকারি কোষাগারে জমা দেওয়া। তাহলে সরকারি কোষাগারে কোম্পানি এই ভ্যাট বাবদ 15 টাকা জমা দিয়ে দেয়। তাহলে এই ভ্যাটের টাকা কোম্পানি সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত, কারণ ডেলি তো আর সরকারি কোষাগারে যায় তো আর জমা দেওয়া যাবে না, আপনি সারা বছরে ভ্যাটের টাকা আদায় করবেন, বছরের শেষে সরকারি কোষাগারে গিয়ে জমা দিবেন। তাহলে সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত ভ্যাট কোম্পানির নিকট কি হিসেবে বিবেচিত হবে, দায় হিসেবে বিবেচিত হবে। আর যখন আপনি ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দিবেন, ভ্যাট এটা মূলত আয় কার জন্য, এটা মূলত আয় কার জন্য, সরকারের জন্য। এটা মূলত ব্যয় কার জন্য বা খরচ কার জন্য, এটা মূলত খরচ হচ্ছে কার জন্য, গ্রাহকের জন্য। গ্রাহকের জন্য, যিনি কাস্টমার, যিনি প্রোডাক্টটা ক্রয় করেন তার জন্য হচ্ছে খরচ। তাইলে ভ্যাট খরচ হচ্ছে কার জন্য, জনগণের জন্য বা কাস্টমারের জন্য। ভ্যাট আয় কার জন্য, ভ্যাট আয় হচ্ছে সরকারের জন্য। স্যার এটা ভ্যাট, ইংরেজি নাম হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর বা সংক্ষেপে মূসক বলা হতে পারে। মূল্য সংযোজন কর, সংক্ষেপে এটাকে মূসক নামে অভিহিত করা হয়। মূসক আর ভ্যাট একই জিনিস, একটা ইংরেজি নাম আর একটা হচ্ছে বাংলা নাম, একটা ইংরেজি নাম একটা হচ্ছে বাংলা নাম। মূসক আর ভ্যাট একই জিনিস, মূসক আর ভ্যাট কোম্পানির জন্য হচ্ছে দায়, মূসক আর ভ্যাট কোম্পানির জন্য হচ্ছে দায়। কতক্ষণ পর্যন্ত দায়, সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত। সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত মূসক বা ভ্যাট কোম্পানির জন্য দায়। তাহলে আয় কার জন্য, আয় হলো সরকারের জন্য, খরচ কার জন্য, গ্রাহকের জন্য, কাস্টমারের জন্য বা জনগণের জন্য। তাহলে কোম্পানির দায়িত্ব কি, গ্রাহকের কাছ থেকে আদায় করা আর সরকারি কোষাগারে জমা দেওয়া। নিজের পকেট থেকে তো কোম্পানি 1 টাকাও দিচ্ছে না, তাহলে ভ্যাটের টাকাটা কোম্পানির জন্য কোনো খরচ সৃষ্টি করে না। ভ্যাট কোম্পানির জন্য কোনো খরচ নয়, এইটা খরচ কার জন্য, গ্রাহকের জন্য খরচ। আয় কার জন্য, সরকারের জন্য আয়। সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত ভ্যাট কোম্পানির নিকট দায় হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা কোশ্চেন খেয়াল করি, 13 নাম্বার কোশ্চেন, 13-র অ্যান্সার ছিল বি নাম্বার। তাহলে ভ্যাট কার জন্য আয়, সরকারের জন্য আয়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আরিফা জান্নাতুল, ভুক্তা না, এটা হবে হচ্ছে ভোক্তা। বানানটা একটু ঠিক করে লেখেন স্যার, বানানটা ঠিক করে লেখেন, এই শব্দটা হবে ভোক্তা হবে, গ্রাহক, ভোক্তা বা জনগণ, যেটাই আপনি লেখেন। ওকে, কোশ্চেন নাম্বার 14-তে আসি। দেখেন 14 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে ডেবিট ক্রেডিটের যে গোল্ডেন রুল সেটা অনুযায়ী কোনটা সঠিক নয়। সঠিক নয় কোনটা বের করতে বলা আছে। সঠিক নয় কোনটা, সঠিক নয় হচ্ছে অপশন নাম্বার সি। দেখেন সি নাম্বারে বলা আছে দায় বৃদ্ধি পাওয়া হচ্ছে ডেবিট, এই শব্দটা ভুল। দায় বৃদ্ধি পেলে কি হওয়া উচিত, দায় বৃদ্ধি পেলে হওয়া উচিত হচ্ছে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে হওয়া উচিত হচ্ছে ক্রেডিট, এখানে ডেবিট বলার কারণে এটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি, অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের কাছে। ভ্যাটের বিষয়টা আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ডেবিট ক্রেডিট অলরেডি আপনারা জানেন, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ডেবিট, দায় হ্রাস পেলে ক্রেডিট। আপনারা যদি এইভাবে মনে রাখতে পারেন, সম্পত্তি, ব্যয় আর উত্তোলন, এভাবে যদি আমরা মনে রাখি, অ্যাসেট অর্থাৎ সম্পত্তি,
তারপর হচ্ছে এক্সপেন্স অর্থাৎ ব্যয় বা খরচ, আর হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংসের বাংলা হচ্ছে উত্তোলন। সম্পত্তি, ব্যয় আর উত্তোলন, এই তিনটা হিসাব যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে হবে হচ্ছে ডেবিট, আর যদি হ্রাস পায়, হ্রাস পেলে হবে হচ্ছে ক্রেডিট। তারপরে আমরা যদি মনে রাখার চেষ্টা করি, দায় হিসাব, তারপরে হচ্ছে আয় হিসাব, আর হচ্ছে মালিকের মূলধন। দায়, আয় আর হচ্ছে মূলধন, এই তিনটা হিসাব যদি বৃদ্ধি পায়, দায়, আয় এবং মূলধন বৃদ্ধি পেলে হবে হচ্ছে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে হচ্ছে ডেবিট। এগুলাই ডেবিট ক্রেডিটের স্বর্ণ সূত্রের মধ্যে লিখে দেওয়া আছে। আশা করি এগুলো আমরা সবাই জানি। ওকে, শফিকুল ইসলামের কথা হচ্ছে, আমি ক্লাস করতে পারবো, আপনি ক্লাস 10-এ। ভাই, আপনি যদি ক্লাস 10-এ হন, আপনি হচ্ছে আপাতত স্কুলের লেখাপড়া ভালো মতো পড়েন, 2 বছর পরে যখন কলেজ শেষ করবেন তখন এসে লেখাপড়া করেন। তবে আপাতত ক্লাস দেখতে চাইলে দেখতে পারেন, কারণ এগুলো ক্লাস 9-10-এই তো পড়ানো হয়, কঠিন কিছু তো আর না। যদি আপনি পড়া বুঝেন তাহলে ক্লাস দেখতে থাকেন, আর যদি মনে হয় না বুঝতেছি না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে করার দরকার নাই। ওকে, আসেন পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কই চলে যাচ্ছে, এই যে কোশ্চেন নাম্বার, এই দুইটা প্রশ্ন 17 এবং 18, এইটা আমাদের স্টুডেন্টদের একটু ঝামেলা মনে হইতে পারে, এই জন্য কোশ্চেন দুইটা আমি সামনে রাখছি। আসেন এটা একটু সমাধান করি আমরা। সমাধান করি। শফিকুল ইসলাম, আপনি কি ক্লাস 10-এ পড়েন? আপনি কি কমার্সের স্টুডেন্ট কিনা? শফিকুল ইসলাম, যদি আপনি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ক্লাস দেখতে থাকেন, দেখেন আপনার বড় ভাইরা বা বড় বোনরা কি লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, এটা আপনি দেখে রাখতে পারেন। এটা আপনার ভবিষ্যতের জন্য একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে। ওকে, আর আমার কমেন্টের অ্যান্সার আমার নিজেরা কষ্ট করে দেওয়া লাগতেছে না, আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টরাই আমার হয়ে জবাব দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যারা হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো যারা দিচ্ছেন, বিশেষ করে আরিফা জান্নাতুল, তারপর হচ্ছে খাদিজা আক্তার, এই যে আমাদের সিরিয়াস স্টুডেন্ট যারা সেকেন্ড টাইমের, তারা হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছেন, ক্লাসও মনোযোগ দিয়ে করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসেন কোশ্চেন সমাধান করি আমরা। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 18, দুইটা একই ধরনের প্রশ্ন। দেখেন প্রশ্নে বলা আছে ডেনিমস লিমিটেড, তারপরে বলা আছে সোনালী ব্যাংক লিমিটেড। এই দুইটা কি ধরনের হিসাব? এই দুইটাই হচ্ছে কি? এই দুইটা হচ্ছে নাম। এই দুইটা হচ্ছে কিসের নাম? প্রতিষ্ঠানের নাম। যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়, তখন এটা কোন ধরনের হিসাব হবে? নরমালি যদি কোনো ব্যক্তির নাম দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। যেমন করিম হিসাব, রহিম হিসাব, জামাল হিসাব, জব্বার হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, এগুলাকে বলা হবে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, যেখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে দেওয়া থাকে। আর যদি ব্যক্তির নাম না দিয়ে কোনো প্রতিষ্ঠানের নাম বলা হয়, সেটাকে বলা হবে হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। প্রতিষ্ঠানের নাম থাকলে সেটার উত্তর হবে হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। যদি কোনো মানুষের নাম থাকলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। মানুষের নাম না থেকে কোনো কোম্পানির নাম থাকলে, কোনো প্রতিষ্ঠানের নাম থাকলে সেটাকে কি বলা হবে? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আর কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবকে আপনি চাইলে অব্যক্তিবাচক হিসাব নামে অভিহিত করতে পারেন। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবকে চাইলে আমরা অব্যক্তিবাচক হিসাব নামেও অভিহিত করতে পারি। এজন্যই 17-র অ্যান্সার হচ্ছে ডি, অব্যক্তিবাচক হিসাব। 18-র অ্যান্সার হচ্ছে ডি, অব্যক্তিবাচক হিসাব। খেয়াল করেন, যদি কোনো মানুষের নাম দেওয়া থাকে সেটাকে বলা হবে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। 15-16 আগে পড়াইছি মনে হয়, আর না থাকলে নাই, কিছু করার নাই। ওকে, তাহলে ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাবের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যক্তিবাচক হিসাব হচ্ছে যখন কোনো মানুষের নাম দেওয়া থাকবে সেটাকে বলা হবে ব্যক্তিবাচক হিসাব। মানুষের নাম না দিয়ে যখন কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সেটাকে বলা হবে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ অব্যক্তিবাচক হিসাব। আর মনে রাখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয় কাকে? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয় যদি কোনো নামিক হিসাবের পূর্বে যদি অগ্রিম বা বকেয়া
এই শব্দগুলো দেওয়া থাকে, কোনো নামিক হিসাবের আগে যদি অগ্রিম বা বকেয়া এই শব্দগুলো থাকে সেটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আর এই সবগুলাই হচ্ছে সনাতন হিসাব বিজ্ঞানে আলোচনা করা হয়। সনাতন হিসাব বিজ্ঞানে হিসাবকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি, ব্যক্তিবাচক হিসাব আর হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার, সম্পত্তিবাচক হিসাব আর হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব দুই প্রকার, আয় আর হচ্ছে ব্যয়। এগুলো সনাতন হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয়। খেয়াল করে দেখেন, যদি কোনো নামিক হিসাবের আগে আপনি অগ্রিম বকেয়া এই শব্দগুলো যুক্ত করেন, যেমন অগ্রিম ভাড়া, বকেয়া বেতন, এগুলাকে বলা হবে হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এগুলাকে আমরা বলবো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কোনো মানুষের নাম দেওয়া থাকলে সেটাকে বলা হবে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। মানুষের নাম না দিয়ে কোনো কোম্পানির নাম দেওয়া থাকলে, প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে সেটাকে বলা হবে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বা অব্যক্তিবাচক হিসাব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে। নামগুলো ভুলে যাই, ওকে, নামগুলো আমি মনে করাই দিলাম। ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব আর হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, এগুলো সব সনাতন হিসাব বিজ্ঞানের টার্ম। নাম ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, বারবার করে পড়েন তাইলে আশা করি মনে রাখতে পারবেন, কঠিন কিছু হবে না। আর যদি আমাদের এই ক্লাসে কেউ থেকে থাকেন যে সেকেন্ড টাইম ব্যাচে এখনো ভর্তি হন নাই, ভাই সেকেন্ড টাইম ব্যাচগুলোতে এই রকমের অসংখ্য প্রশ্ন ক্লাসের মধ্যে সলভ করানো হচ্ছে। যদি কারো চিন্তা ভাবনা থাকে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার, দ্রুত আপনারা হচ্ছে আই এডুকেশনের মেইন পেজে যোগাযোগ করে দ্রুত ভর্তি নিশ্চিত হয়ে যান। ভর্তি হলে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য এই ক্লাসের মধ্যে যে আলোচনা সেগুলো তো আমরা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমরা পিডিএফ লেকচার শিট দিচ্ছি, যেটা দেখে দেখে পড়ে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টরা অন্যদের তুলনায় ইনশাল্লাহ অনেক এগিয়ে আছে এবং তারা চেষ্টা করতেছে এই বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুধু চান্স পাওয়া না, আমাদের এই বছরের সেকেন্ড টাইম স্টুডেন্টদের লক্ষ্য হচ্ছে ভর্তি পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া। ইনশাল্লাহ আমাদের আই এডুকেশনের অপটিমিস্টিক সেকেন্ড টাইম ব্যাচ যারা আছে, বিশেষ করে আমি কমার্সের স্টুডেন্টদেরকে নিয়ে আমি এতটুকু খুব গর্বের সহিত, খুব আনন্দের সহিত বলতে পারি যে এই বছর ইনশাল্লাহ কমার্সের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, ইনশাল্লাহ টপ 10-এর মধ্যে থাকবে যারা, তার ম্যাক্সিমামই হবে হচ্ছে আমাদের আই এডুকেশন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট। কারণ তাদের যে পরিমাণ সিরিয়াসনেস, তাদের যে পরিমাণ আগ্রহ ইনশাল্লাহ লেখাপড়ার মধ্যে দেখা যাচ্ছে, এই স্পিরিটটা যদি তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, ইনশাল্লাহ এবছরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবছরের গুচ্ছ, এবছরের রাজশাহী বা এবছরের চট্টগ্রাম ইউনিভার্সিটির কমার্সের ভর্তি পরীক্ষায় লিখে রাখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে আই এডুকেশন সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। কারণ তাদের সিরিয়াসনেসই ইনশাল্লাহ তাদেরকে সেই জায়গাতে নিয়ে পৌঁছাই দিবে। আসেন আমরা কোশ্চেন সমাধান করি। ওকে, কোশ্চেন সমাধান করি, আসেন কোশ্চেন সমাধান করি। 18 নাম্বার কোশ্চেন করলাম, কোশ্চেন নাম্বার 19। ওকে, কোশ্চেন নাম্বার 19 আমরা দেখবো সেটা হচ্ছে এফআরসি এর পূর্ণরূপ কি। এফআরসি এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হবে হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কোন দেশের? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রক সংস্থা। হিসাব বিজ্ঞানের মানগুলোকে যে নতুন করে তৈরি করতে, সেটার নাম হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অব বাংলাদেশ। সংক্ষেপে এটাকে এফআরসি বাংলাদেশ নামে অভিহিত করা হয়। এফআরসি বাংলাদেশ নামেও এইটাকে অভিহিত করা হয়। 19-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, এই পর্যন্ত মোটামুটি যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো আমি ক্লাসে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে দ্রুত জানাইতে পারেন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ইনশাল্লাহ পরবর্তী কোনো রিভিশন ক্লাসে আমাদের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। আর ডেইলি ক্লাসে যে আলোচনাগুলো করা হয় সেইগুলোতেই আশা করি আমাদের ম্যাক্সিমাম রিভিশন হয়ে যায়। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের জন্য খুব বেশি রিভিশন ক্লাস মনে হয় প্রয়োজন হবে না। তারপরেও যদি প্রয়োজন হয় কোনো স্পেসিফিক লেকচারে, আমরা সেগুলোর জন্য আলাদা করে রিভিশন ক্লাসের ব্যবস্থা অবশ্যই করব। আজকে রিভিশন ক্লাসটা সবার উদ্দেশ্যেই ছিল যাতে আমরা সবাই মিলে দেখতে পারি যে আমাদের কমার্সের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টরা কি পড়তেছে, কিভাবে পড়তেছে। একটা লেকচার শিটের এলাবোরেট আলোচনা এবং ওই লেকচার শিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা ক্লাসে সমাধান করতেছি এবং পাশাপাশি এই ক্লাসগুলোর নোটগুলো আমরা হচ্ছে
PDF আকারে শেয়ার করে দিচ্ছি যাতে তাদের পড়তে সুবিধা হয়। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দয়া করে একটু জানাবেন। যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা, আমাদের 1 নাম্বার লেকচার শিটের উপরে রিভিশনের এই প্রথম ক্লাসটা এখানেই শেষ করতে চাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু দ্রুত আমাকে জানাবেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আপনাদের সবার যে লক্ষ্যটা যে একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সিট, না শুধু ভালো একটা সিট না, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমার কথা হচ্ছে আমাদের আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কথাই একটা, ভাই ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে আমরা যাবোই না। আমাদের কথাবার্তা 1 থেকে 10, 1 থেকে 10-এর বাইরে আমরা যাবোই না। যদি 1 থেকে 10-এর বাইরে যাই তাহলে এত কষ্ট করে লেখাপড়া করে লাভ কি? এত কোশ্চেনের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে আপনার লাভ কি? আপনার লাভ তখনই হবে যদি আপনার টার্গেট থাকে ইনশাল্লাহ 1 থেকে 10-এর মধ্যে চান্স পাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাসের সব শেষে আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, বিগত 2 দিন আগে আমরা দেখেছি আমাদের মাইলস্টোন স্কুল সেকশনটাতে যে একটা হৃদয় বিদারক এবং কষ্টদায়ক একটা সিচুয়েশন ঘটছে। একটা ফাইটার জেট বা একটা বিমান সেটা দুর্ঘটনায় পতিত হয়ে সে মাইলস্টোন স্কুলটাতে পড়ছে, এবং সেখানে একদম মাসুম বাচ্চা কাচ্চারা ক্লাস 2-3-তে পড়ুয়া স্টুডেন্টরা একদম আগুনে ঝলসে গেছে বলা চলে। এই লাশগুলো আসলে দেখার মতো না। আমার নিজেরও 3টা মেয়ে, আমি 3টা কন্যা সন্তানের পিতা। আমার বড় মেয়ে এবছর SSC পরীক্ষা দিছে, বাট আমার ছোট 2টা টুইন মেয়ে তারা ক্লাস 2-তে পড়ে। আমি চিন্তা করি যে ওই বাচ্চাগুলোর জায়গায় যদি আজকে আমার বাচ্চা হতো তাহলে আমি হয়তো এখানে দাঁড়িয়ে ক্লাস দিতে পারতাম না। তো সেই কষ্টটা আসলে যেই পিতার কাঁধে সন্তানের লাশটা উঠছে, সেই কষ্টটা আসলে বলার মতো না বা বোঝার মতো না। তো আমরা সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানানো ছাড়া আসলে আমাদের কিছুই বলার নাই। তো আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে একটু কমিয়ে দেখ। যারা জান্নাতবাসী হয়ে গেছে অলরেডি, যে বাচ্চা কাচ্চারা জান্নাতবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য সহায় হোক। আর যারা এখন অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাদের কষ্টটাকে একটু কমিয়ে দেন, এই দোয়া প্রার্থনা করে এবং সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন, সমাজের ভালো কিছু করার জন্য সবাই মনোনিবেশ করবেন। আপনার দ্বারা সমাজের একটা উপকার যাতে হয় সেই খেয়ালটা রাখবেন বা সেই চেষ্টাটা করবেন। কোনো অবস্থাতেই কারো অনিষ্ট কারো হওয়া বা কারো ক্ষতি করার এই চিন্তাটা আমরা কখনোই করব না। কারণ আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে সেই ক্ষতিটা কিন্তু আপনার দিকে ফেরত আসবে। তো আমরা মানুষ হয়ে আমরা মানবিকতার পরিচয় দেই, আমরা মানুষ হয়ে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য কিছু কাজ করার চেষ্টা করি। সবাই আমরা সবার জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।